হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। আমি তোমাদের রাজেশ স্যার চলে এসেছি গেম চেঞ্জিং সিরিজের আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা মোশন ইন এ স্ট্রেট লাইন অর্থাৎ একমাত্রিক গতির বেশ কিছু এমসিকিউ নিয়ে ডিসকাস করব। তার আগে বলে রাখি, আমি কিন্তু ইউনিট ডাইমেনশন তোমাদের অলরেডি শেষ করিয়ে ফেলেছি, আর যারা ওই ভিডিওগুলো দেখেছো তারা খুব ভালো করে জানো যে আমি আগে কনসেপ্ট করাই, ওই কনসেপ্টের সেম অঙ্কগুলোকে একই ভিডিওর মধ্যে রাখি। এই ভিডিওতেও আমি আগে তোমাদের ইউনিট ডাইমেনশনের কনসেপ্টগুলো বোঝাবো, আর সেম কনসেপ্টের অঙ্কগুলো আমি কিন্তু একই ভিডিওতে করাবো, যাতে করে তোমাদের কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়। আর যারা আজ পর্যন্ত একমাত্রিক গতি করনি তারা কিন্তু আজকের ভিডিওটা তাদের জন্য নয়। যাদের একটু একমাত্রিক গতি সম্পর্কে ধারণা রয়েছে, যাদের একটু বেসিক আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, তারা কিন্তু ইজিলি এই ভিডিওটা দেখতে পারো। আর এই ভিডিও তোমাদের খুব ভালো রকম ভাবে হেল্প করবে। আর শুধুমাত্র অঙ্কে সীমাবদ্ধ না থেকে এর মানে একটা অঙ্কের যে পাশাপাশি যে কনসেপ্ট গুলো রয়েছে সেই কনসেপ্ট গুলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো আজকের ভিডিও শুরু করছি। দেখো, আজকের আলোচনার প্রথম প্রশ্ন, কোন গতিশীল বস্তুকণার বেগ সময় লেখচিত্রে কোন নির্দিষ্ট সময়ের ব্যবধানে লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র কি নির্দেশ করে? ঠিক আছে, এখন এইখানে ক্ষেত্র বলেছে বেগ সময় লেখচিত্র যে ক্ষেত্রফল তৈরি করছে সেই ক্ষেত্রফলটা কি রিপ্রেজেন্ট করছে এটা আমাকে বলতে হবে। আমি এখানে বেগ সময় লেখচিত্র নিইনি, এখানে আমি y ভার্সেস x অর্থাৎ y x লেখচিত্র নিয়েছি। এই y x লেখচিত্র, এই যে y x লেখচিত্র x অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফল তৈরি করেছে, অর্থাৎ অবশ্যই নির্দিষ্ট x এর রেঞ্জের মধ্যে। রেঞ্জটা কি? x এর প্রাথমিক মান হচ্ছে x1 আর x এর অন্তিম মান হচ্ছে x2। এই যে ক্ষেত্রফলটা তৈরি করেছে এটা এই ব্যবধানে তৈরি করেছে। আর এই যে ক্ষেত্রফল, এই যে এরিয়াটাকে রিপ্রেজেন্ট করা হয়, এই যে এরিয়াটাকে রিপ্রেজেন্ট করা হয় ইন্টিগ্রেশন অফ y dx দিয়ে। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ y dx দিয়ে। এখন ইন্টিগ্রেশন অফ y dx কি রিপ্রেজেন্ট করে? ইন্টিগ্রেশন অফ y dx যে কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে, যে রাশিকে রিপ্রেজেন্ট করে, x ইন্টু y কিন্তু y ইন্টু x কিন্তু সেম কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে, সেম কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, সেম কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে। এখন ঘটনা হচ্ছে আমাকে x অক্ষ বরাবর প্লট করতে হবে টাইমকে, আর y অক্ষ বরাবর প্লট করতে হবে বেগকে। তাহলে অবশ্যই এরিয়া রিপ্রেজেন্ট করছে ইন্টিগ্রেশন অফ ভি ডিটি। ইন্টিগ্রেশন অফ ভি ডিটি যে রাশিকে রিপ্রেজেন্ট করবে, ভি ইন্টু টি সেম রাশিকে রিপ্রেজেন্ট করবে। আর বেগ ইন্টু সময় মানে হচ্ছে সরণ, এটা হচ্ছে সরণ। ঠিক আছে, সরণ মানে হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট, সরণ মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্ট বা সরণ যে অপশনে থাকবে সেটাই হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, এখন সরণ কত নাম্বার অপশনে দেওয়া আছে? সরণ দেওয়া আছে অপশন নাম্বার সি তে, তাই জন্য অপশন নাম্বার সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। এখন ঘটনা হচ্ছে তোমাকে যদি এরিয়া যদি না বলতো, তোমাকে যদি বলতো যে বেগ সময় লেখচিত্রের বলে দিল তোমাকে বেগ সময় লেখচিত্রের স্লোপ কি রিপ্রেজেন্ট করছে, নতি কি রিপ্রেজেন্ট করছে। নতি মানে কি? দেখো, এই যে y x কার্ভটা রয়েছে না, আমি y x দিয়েই বোঝাচ্ছি। y x কার্ভ রয়েছে না, এই y x কার্ভের কোনো একটা বিন্দুতে আমাকে স্পর্শক ড্র করতে হবে। y x কার্ভের কোনো একটা বিন্দুতে আমাকে স্পর্শক ড্র করতে হবে। এই স্পর্শকটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে সেটা যদি থিটা হয়, তাহলে নতি বা স্লোপ মানে হচ্ছে, নতি বা স্লোপ মানে হচ্ছে, নতি বা স্লোপ মানে হচ্ছে ট্যান থিটা। ঠিক আছে, আর ট্যান থিটাকে রিপ্রেজেন্ট করা হয় dy বাই dx দিয়ে। ঠিক আছে, এখন dy বাই dx যে রাশিকে রিপ্রেজেন্ট করবে, dy বাই dx যে রাশিকে রিপ্রেজেন্ট করবে, y বাই x কিন্তু সেম রাশিকে রিপ্রেজেন্ট করবে, y বাই x কিন্তু সেম কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করবে, সেম কোয়ান্টিটি। এখন ঘটনা হচ্ছে যদি স্লোপ দিয়ে দিত, তাহলে y অক্ষ বরাবর যেহেতু আমি বেগকে প্লট করেছি, তাহলে বেগ বাই সময়, বেগ প্লট করেছি y অক্ষ বরাবর, x অক্ষ বরাবর প্লট করেছি টাইমকে, তাহলে v বাই টি ইজ ইকুয়াল টু হবে অ্যাক্সিলারেশন বা ত্বরণ, অ্যাক্সিলারেশন
তাহলে তোমার ত্বরণ কিন্তু রাইট অ্যান্সার হতো। এখন ঘটনা হচ্ছে এই প্রশ্নটাই তো পরীক্ষাতে আসবে না, পরীক্ষাতে তোমাকে বলে দিতেই পারে যে ত্বরণ ত্বরণ ভার্সেস সময়ে এই লেখচিত্রের নতি কি প্রকাশ করে। তাহলে নতি বলছে মানে y অক্ষ বরাবর প্লট করব আমি অ্যাক্সিলারেশনকে বা ত্বরণকে। এটা যদি সাপোজ করো এটা যদি ত্বরণ থাকতো, এটা যদি টাইম থাকতো, তাহলে তাহলে a বাই টি তখন হতো a বাই টি। এখন ত্বরণ বাই সময় কি প্রকাশ করছে? ত্বরণ বাই সময় কিন্তু ত্বরণকে প্রকাশ করেছে না। ব্যাপারটা হচ্ছে একটা এমসিকিউ দিয়ে সব দিয়ে বোঝানো সম্ভব নয়। তাহলে এ বাই তোমাকে যদি বলতো যে ত্বরণ ভার্সেস সময় লেখচিত্রের নতি কি রিপ্রেজেন্ট করছে, এখন এ বাই টি দিয়ে তো কিছু হয় না, ভি বাই টি দিয়ে হয়, ভি বাই টি দিয়ে হয়, এস বাই টি দিয়ে হয়, কিন্তু এ বাই টি দিয়ে হয় না। তাহলে হয় কোন অপশন, নান অফ দিস অ্যাভাব অ্যান্সার হবে, না হলে এ বাই টি রিপ্রেজেন্ট করছে রেট অফ চেঞ্জ অফ অ্যাক্সিলারেশনকে, রেট অফ চেঞ্জ অফ অ্যাক্সিলারেশন, এটা অ্যান্সার হতো। ঠিক আছে, সাপোজ করো এটা অ্যাক্সিলারেশন না দিয়ে এটা যদি ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভের স্লোপ চাইতো, যদি ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভের স্লোপ চাইতো, এস ভার্সেস টি কার্ভের স্লোপ চাইতো, অর্থাৎ ডিএস বাই ডিটি যদি করতো বা ডিএক্স বাই ডিটি যদি করতো, তখন এটা ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করতো, ঠিক আছে। আজকে ধরো তোমাকে অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম কার্ভের এরিয়াটা যদি চাইতো, তখন তুমি কি করতে? তাহলে এখানে ইন্টিগ্রেশন অফ এডিটি করতে, ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ এডিটি করতে, ইন্টিগ্রেশন অফ ভিডিটি না করে এডিটি করতে। এ ইন্টু টি তখন তোমার বেগকে প্রকাশ করতো, বেগের পরিবর্তনকে প্রকাশ করতো। তো যাই হোক, মোটামুটি ডেরিভেটিভ ইন্টিগ্রেশন যদি ডিটেলসে বোঝাতে যাই তাহলে এখন অনেক সময় লেগে যাবে, সম্ভব নয় বোঝানো। কিন্তু আমি তোমাদেরকে এতগুলো বললাম এই কারণেই, কারণ এই প্রশ্নটাই যে পরীক্ষাতে আসবে তার কোনো মানে নেই। তোমাকে হয়তো বেগ সময় লেখচিত্র না বলে তোমাকে সরণ সময় লেখচিত্র বলে দিল, তোমাকে বেগ সময় লেখচিত্র না বলে তোমাকে ত্বরণ সময় লেখচিত্র বলে দিল, তখন সেইগুলো কি রাশিকে রিপ্রেজেন্ট করবে। আই থিঙ্ক এই কনসেপ্টটা বোঝা গেলে তোমরা কিন্তু ওই অঙ্কটা ইজিলি করে আসতে পারবে। ঠিক আছে, নোট ডাউন করে নাও আপাতত। আমাদের নেক্সট প্রশ্ন বলেছে একটি কণার সরণ x এবং সময় t এর মধ্যে সম্পর্কটি হলো √x ইজ ইকুয়াল টু টি প্লাস কে। আমাকে বলে দিয়েছে সরণ আর সময়ের সঙ্গে সম্পর্ক √x ইজ ইকুয়াল টু বলেছে টি প্লাস কে, এটা হচ্ছে আমার সম্পর্ক। ঠিক আছে, নিচের কোনটি ঠিক? দেখো এখানে বেগ আছে, ত্বরণ আছে, তাহলে কোথাও না কোথাও আমাকে বেগ বের করতে হবে, কোথাও না কোথাও আমাকে ত্বরণ বের করতে হবে। এখন ঘটনা হচ্ছে √x ইজ ইকুয়াল টু টি প্লাস কে আছে, তাহলে আমাকে যদি বেগের মান যদি বের করতে হয়, তাহলে আমি যদি এই ইকুয়েশনটাকে স্কোয়ার করে নিই তাহলে হয়তো রুটটা থাকবে না। রুট নিয়ে কাজ করাটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। তুমি রুট নিয়ে কাজ করতে পারো, রুট নিলে আবার ডেরিভেটিভ করলে আবার টি টু দ্য পাওয়ার -½ আসবে, দরকার নেই, আমি রুটটাকে উড়িয়ে দিচ্ছি। তো স্কোয়ার করে দিচ্ছি, স্কোয়ার করলে আসছে x ইজ ইকুয়াল টু টি প্লাস কে তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আসবে টি স্কোয়ার প্লাস 2kt প্লাস কে স্কোয়ার। ঠিক আছে, এখন লক্ষ্য করে দেখো x এর ঘাত কিন্তু এখানে 1 আর t এর ঘাত কিন্তু এখানে 2, তাহলে ভেলোসিটি v ইজ ইকুয়াল টু, তোমরা জানো v ইজ ইকুয়াল টু dx বাই dt করতে হয়, তাহলে এটা আসবে 2t প্লাস 2k, তাহলে 2 কমন t প্লাস k। ঠিক আছে, আবার এখানে দেখো অ্যাক্সিলারেশন যদি বের করতে হয় a ইজ ইকুয়াল টু dv বাই dt হবে, তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে 2 t এর ডেরিভেটিভ তো 1 হয়, t এর ডেরিভেটিভ তো 1 হয়, তাহলে 2 হচ্ছে, তাহলে অ্যাক্সিলারেশন কিন্তু এখানে আমার কনস্ট্যান্ট আসছে। ডেরিভেটিভ কোনটার ক্ষেত্রে 0 হবে কোনটার ক্ষেত্রে 1 হবে সেটা বলছি না, আমি ধরে নিচ্ছি তোমরা ডেরিভেটিভ করতে জানো। ঠিক আছে, এখন বলছে বেগ সময়ের সঙ্গে সমানুপাতিক, অবশ্যই বেগের সঙ্গে সময়ের সমানুপাতিক সম্পর্ক আছে, বেগের সঙ্গে সময়ের সমানুপাতিক সম্পর্ক আছে। তাহলে অপশন এটা তো, আচ্ছা সরি ভেরি সরি, আমার এখানে বলেছে বেগ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতিক। প্রথম কথা, বেগের সঙ্গে সময়ের সমানুপাতিক সম্পর্ক, তাহলে অপশন এ তো আমার হবে না, দেখলে এখানে কোয়েশ্চেনে অ্যান্সার দেওয়া আছে বলে
আমি অপশন সি দেখতে পাচ্ছি, কিন্তু অপশন এটা আমি ভুল পড়েছিলাম। বেগের সঙ্গে সময়ের ব্যস্তানুপাতিক সম্পর্ক ছিল, আমি সমানুপাতিক সম্পর্ক পড়লাম। দেখো, আমি যখন অ্যাজ এ স্টুডেন্ট অঙ্কটাকে সলভ করছি, আমি কিন্তু অঙ্কটা ভুল পড়লাম দিয়ে অপশন এ রাইট দিয়ে দিতাম, আমি অপশন এতেই রাইট দিয়ে দিতাম। তাহলে আবার বলছি, দেখো আমি টিচার, আমি এখানে পড়াচ্ছি, ভুল করলাম, বললাম ঠিক আছে সরি, ভুল হয়ে গেছে, সরির ক্ষমা আছে। কিন্তু তোমরা এই ভুলটা যদি পরীক্ষার হলে করতে, তাহলে কিন্তু সেই ভুলের কিন্তু কোনো ক্ষমা থাকতো না, তোমাকে কিন্তু অঙ্কটা কিন্তু মানে একদম কেটে জিরো দিত। ঠিক আছে, তাই জন্য বলছি পরীক্ষায় কোয়েশ্চেনটা একটু ভালো করে পড়বে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। মানে দেখবে জানা জিনিস ভুল হয়ে গেল, জানা জিনিস মানে পারতে, কিন্তু পরীক্ষাতে ভুল পড়ার জন্য ভুল করে দিলে, দিয়ে আফসোস হবে। ঠিক আছে, তো এই আফসোস যাতে না হয় তাই জন্য বলছি প্রশ্নটা কিন্তু ভালো করে পড়বে। বলছে ত্বরণ সময়ের সঙ্গে সমানুপাতিক না, ত্বরণ তো কনস্ট্যান্ট, তাহলে ত্বরণ সময়ের সঙ্গে সমানুপাতিক তো নয়, তাহলে অপশন বিটাও হচ্ছে আমার ভুল। বলছে ত্বরণ সময়ের সাপেক্ষে ধ্রুবক, হ্যাঁ একদম একদম, ত্বরণ হচ্ছে ধ্রুবক, তাহলে অপশন সি এটা হচ্ছে আমার কারেক্ট অপশন। আর অপশন ডি বলেছে ত্বরণ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতিক, স্যার ডিটাও তো হবে না, ডিটাও তো হচ্ছে না। ঠিক আছে, তাহলে তোমরাই বলো ইজি ছিল না হার্ড ছিল, চলো নোট ডাউন করে নাও। দেখো নেক্সট প্রশ্ন বলেছে কোন গতিশীল বস্তুর ক্ষেত্রে কোন বিবৃতিটি সঠিক নয়। বলছে বেগ ত্বরণ সর্বদা একই দিকে থাকতে পারে। যাই হোক, আমি সব অপশন গুলো পড়ে বলছি না, আমি তোমাকে বলছি, ধরো এটা একটা স্ট্রেট লাইন পাথ, এটাও একটা স্ট্রেট লাইন পাথ, আমরা এখানে একমাত্রিক গতি পড়ছি। একমাত্রিক গতি কথাটার মানেই হচ্ছে যদি যে কোনো অবস্থানে, ধরে নাও না এটা হচ্ছে অরিজিন, এইখান থেকে বস্তু যাত্রা শুরু করেছিল, ধরে নাও না এই ক্ষেত্রেও এটা হচ্ছে অরিজিন, এখান থেকে বস্তু যাত্রা শুরু করেছিল, কোনো একটা মুহূর্তে বস্তুটা এইখানে রয়েছে, কোনো একটা মুহূর্তে বস্তুটা এখানে রয়েছে। এখন বস্তুটাকে রিপ্রেজেন্ট করার জন্য, বস্তুর পজিশনকে রিপ্রেজেন্ট করার জন্য আমার শুধুমাত্র এখানে একটা স্থানাঙ্কের দরকার হচ্ছে, যেটা কিনা এক্স। এইখানেও বস্তুর অবস্থানকে রিপ্রেজেন্ট করার জন্য আমার একটা স্থানাঙ্কের দরকার হচ্ছে, যেটা হচ্ছে কিনা এক্স। অর্থাৎ পার্টিকেল কিন্তু এখানে একটা স্ট্রেট লাইন বরাবর মুভ করছে, আর পার্টিকেলের পজিশনকে রিপ্রেজেন্ট করার জন্য আমার কিন্তু একটা স্থানাঙ্কের প্রয়োজন হচ্ছে। যদি কোনো পার্টিকেল স্ট্রেট লাইন বরাবর মুভ করে আর পার্টিকেলের পজিশনকে রিপ্রেজেন্ট করার জন্য আমার একটা স্থানাঙ্ক যথেষ্ট যদি হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা বস্তুর গতিকে একমাত্রিক গতি বলবো। ধরে নাও কোনো একটা পিঁপড়ে হাঁটছে কোনো একটা সুতো বরাবর, যদি কোনো একটা পিঁপড়েকে সুতো বরাবর হাঁটার জন্য বাধ্য করা হয়, তাহলে যে কোনো মুহূর্তে ওই পিঁপড়ের পজিশনকে রিপ্রেজেন্ট করার জন্য এক স্থানাঙ্ক যথেষ্ট, তাই জন্য এখানে পিঁপড়ের গতিটি হবে একমাত্রিক গতি। এখন ঘটনা হচ্ছে পিঁপড়ের গতি ধরে নাও কোনো একটা মুহূর্তে এই দিক বরাবর, আর পিঁপড়ের ত্বরণটাও হচ্ছে এই দিক বরাবর। ঠিক আছে, ধরে নাও, বা পিঁপড়ে না ধরে তুমি একটা বলকেও ভাবতে পারো, যে একটা বল ধরতে পারো বা ব্লক ধরতে পারো, একটা ব্লক হচ্ছে এই দিক বরাবর গড়িয়ে দেওয়া হলো, এই দিক বরাবর গড়িয়ে দেওয়া হলো, এবং ব্লকটার বেগ সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। এখন ঘটনা হচ্ছে এখানে বেগ আর ত্বরণ পরস্পরের সঙ্গে একই দিকে কাজ করছে, সমান্তরাল ভাবে কাজ করছে। থিটা, এই ক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এই ক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, অর্থাৎ ত্বরণ বেগকে সাপোর্ট করছে, অর্থাৎ এখানে ভেলোসিটির মান ইনক্রিজ করছে, অর্থাৎ স্পিডের মান, অর্থাৎ এখানে স্পিড ইনক্রিজ করছে। এইখানে লক্ষ্য করে দেখো বস্তুটার বেগ ডান দিক বরাবর কাজ করছে আর বস্তুটার ত্বরণ বাঁ দিক বরাবর কাজ করছে, অর্থাৎ এই ক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হবে, অর্থাৎ বস্তুর বেগের মান কমতে থাকবে, অর্থাৎ বস্তুর স্পিডের মান কমতে থাকবে। ঠিক আছে, তার মানে এইটুকু জিনিস বোঝো যে থিটার মান যদি 0 ডিগ্রি হয়, অর্থাৎ বস্তুর বেগ আর ত্বরণ যদি সেম ডাইরেকশনে কাজ করে, তাহলে স্পিড কিন্তু বৃদ্ধি পাবে, স্পিড কিন্তু ইনক্রিজ করবে, দ্রুতি কিন্তু বাড়তে থাকবে। আবার যদি বেগ আর ত্বরণ যদি 180 ডিগ্রি কোণে কাজ করে, তাহলে স্পিড কিন্তু ডিক্রিজ করবে, অর্থাৎ বেগের মান কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকবে। এই জিনিসটা খেয়াল করবে, এগুলো তোমরা জানো। ঠিক আছে, ডিটেলসে বলছি না, এমসিকিউ করার জন্য যেটুকু কনসেপ্ট দরকার সেটুকুই আমি বলছি। এখন বলছে চারটের মধ্যে কোন অপশন ঠিক হবে, আমি অপশন এ পড়ছি। বলছে বেগ ও ত্বরণ সর্বদা একই দিকে থাকে।
কোনটি সঠিক নয় বলেছে। বলছে গতিশীল বস্তুর ক্ষেত্রে কোন বিবৃতিটি সঠিক নয়। বলছে বেগ ও ত্বরণ সর্বদা একই দিকে থাকে। লক্ষ্য করে দেখো, এখানে বেগ আর ত্বরণ একই দিকে আছে, এখানে বেগ আর ত্বরণ একই দিকে নেই, তাহলে অপশন এটা কিন্তু ভুল। অপশন এটা কিন্তু আমার ভুল। আর আমার বলেছে যে কোন বিবৃতিটি সঠিক নয়, তাহলে অপশন এটা যেহেতু ভুল আছে, তাই জন্য অপশন এটাই হচ্ছে আমার রাইট অ্যান্সার। আর অপশন বিটা কি বল, দেখো অপশন বিটা ঠিক কেন সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। বেগ ও ত্বরণ একই দিকে থাকতে পারে, এই তো একই দিকে আছে, থাকতে পারে বলেছে, থাকবেই তো বলে দেয়নি, থাকতে পারে বলেছে। দেখো থাকতে পারে বলেছে, হ্যাঁ থাকতে পারে, থাকতে পারে, থাকবেই এমন কোনো দিব্যি দেওয়া নেই, থাকতে পারে, থাকবেই তো বলে দেওয়া নেই। যদি বলে দেওয়া থাকতো থাকবেই, তাহলে কিন্তু ভুল হতো। থাকতে পারে, হ্যাঁ অবশ্যই থাকতে পারে। দেখো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ইজি, করে নেওয়াটা খুব সহজ, কিন্তু পরীক্ষার হলে ম্যাক্সিমাম ছেলে মেয়েরা ভুল করে। ছেলে মেয়ে কি, আমি নিজে ভুল করব, আমি যদি ভালো করে না পড়ি আমি নিজে ভুল করব। এখানে লেখা আছে কোন বিবৃতিটি সঠিক নয়, নয়ের জায়গায় সঠিক পড়বো। কোন বিবৃতিটি সঠিক নয় দেওয়া আছে, কোন বিবৃতিটি সঠিক পড়বো। ঠিক আছে, পয়েন্ট নাম্বার 1 এই ভুল করতে পারো। পয়েন্ট নাম্বার 2 বলছে বেগ ও ত্বরণ সর্বদা একই দিকে থাকে। সর্বদা কথাটা মাথায় আসবে না, একই দিকে থাকে, হ্যাঁ থাকতেই পারে, তুই অপশন এটা রাইট করে দিতে পারো ওই সেন্সে। অপশন বিটাও তোমার ঠিক মনে হতে পারে, অপশন সিটাও তোমার ঠিক মনে হতে পারে, যেটা ঠিক মনে হবে সেটাই তুমি অ্যান্সার দিয়ে দেবে। তারপরে দেখবে যে বিবৃতিটি সঠিক নয় ছিল, দিয়ে ভুল হয়ে যাবে। ছাত্র জীবনে এরকম ভুল আমি নিজে করেছি, তাই জন্য তোমাদের সঙ্গে এক্সপিরিয়েন্স শেয়ার করছি। তাই জন্য বলছি যখন পরীক্ষাতে সঠিক নয় এই ধরনের প্রশ্নগুলো আসবে না, তখন কিন্তু কনসেপ্টটা কিন্তু ভালো করে একবার পড়ে নেবে। কনসেপ্টটা পড়ে নেবে বলছি, প্রশ্নটা পড়ে নেবে, না হলে কিন্তু ভুল হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকে। ঠিক আছে, নোট ডাউন করে নাও। দেখো এবার নেক্সট প্রশ্ন আছে, একটি কণা সমদ্রুতি নিয়ে একটি সমতলের উপর চলছে, এক্ষেত্রে কোনটি সঠিক। সমতলের উপর একটা কণা চলছে, এক্ষেত্রে কোনটি সঠিক। সঠিক বলেছে, সঠিক নয় বলেনি, সঠিক বলেছে। কোনটির কণাটির ত্বরণ থাকতেই হবে, কণাটির ত্বরণ থাকতেই হবে, মানে a ইজ ইকুয়াল টু 0 তো হতেই পারে। a ইজ ইকুয়াল টু 0 মানে v ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট তো হতেই পারে। আবার a নট ইকুয়াল টু 0, এর ভ্যালু পজিটিভ, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু, ধরে নাও a এর ভ্যালু পজিটিভ আর b এর ভ্যালু পজিটিভ। a এর ভ্যালু পজিটিভ মানে পজিটিভ অক্ষ বরাবর কাজ করছে, v এর ভ্যালু পজিটিভ মানে পজিটিভ অক্ষ বরাবর কাজ করছে, থিটা ইজ ইকুয়াল টু 0 মানে স্পিড সময়ের সঙ্গে সঙ্গে ইনক্রিজ করবে। এবারে ধরে নাও a ইজ ইকুয়াল টু নেগেটিভ আর v ইজ ইকুয়াল টু পজিটিভ। নেগেটিভ মানে ঋণাত্মক অক্ষ বরাবর কাজ করছে, v পজিটিভ মানে ধনাত্মক অক্ষ বরাবর কাজ করছে। থিটা ইজ ইকুয়াল টু এই ক্ষেত্রে পাই, তাহলে v অবশ্যই সময়ের সঙ্গে সঙ্গে ডিক্রিজ করবে। দেখো পজিটিভ নেগেটিভ তোমরা জাজ করবে, ঠিক আছে, এই যে পজিটিভ নেগেটিভ তোমরা জাজ করবে, তোমরা শুধু দেখবে থিটা ইজ ইকুয়াল টু 0 না থিটা ইজ ইকুয়াল টু পাই, এটা তোমরা লক্ষ্য করবে। থিটা 0 হলে বেগ বাড়বে, থিটার মানটা যখন পাই হবে অর্থাৎ 180 ডিগ্রি হবে, তখন বেগের মানটা কমবে। তাহলে ত্বরণ থাকতেও পারে, ত্বরণ থাকতেও পারে, ত্বরণ নাও থাকতে পারে, মানে যে কোনো কিছু পসিবল। তাহলে এখানে বলা আছে কণাটির ত্বরণ থাকতেই হবে, এমন তো কোনো মানে নেই, ত্বরণ নাও থাকতে পারে। তাহলে অপশন এ হচ্ছে আমার ভুল, অপশন এ হচ্ছে আমার ভুল। অপশন বি তে বলেছে কণাটির ত্বরণ থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে, থাকতেই হবে তো বলেনি, থাকতেই পারে, কণাটির ত্বরণ থাকতেই পারে। তাহলে অপশন বি হচ্ছে আমার রাইট। ঠিক আছে, অপশন বি। অপশন সি বলেছে কণাটির কোনো ত্বরণ থাকবেই না, থাকবেই না, থাকবেই না, দিব্যি দেওয়া আছে থাকবেই বা থাকবেই না, তাহলে অপশন সি ভুল। অপশন ডি কি বলেছে, বেগ ও ত্বরণ পরস্পরের সঙ্গে তির্যক ভাবে থাকতে পারে। তির্যক মানে পারপেন্ডিকুলারলি, তির্যক মানে থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 2, হতেই পারে, হতেই পারে থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 2, মানে কোনো একটা পার্টিকেল যখন এরকম সার্কুলার পাথ বরাবর মুভ করে, সার্কেলটা তো ঠিক হলো না, কোনো একটা পার্টিকেল যখন এরকম সার্কুলার পাথ বরাবর মুভ করে, তখন পার্টিকেলের ভেলোসিটি ধরে এই দিক বরাবর কাজ করছে, তখন পার্টিকেলের ত্বরণটা কিন্তু এই দিক বরাবর কাজ করছে। থিটা ইজ ইকুয়াল টু এই ক্ষেত্রে পাই বাই 2 হয়, থিটা ইজ ইকুয়াল টু এই ক্ষেত্রে পাই বাই 2 হয়, হ্যাঁ হতে পারে, হতে পারে, কিন্তু হবেই পাই বাই 2, এটা তো কোথাও বলে দেওয়া নেই, মানে এরকম তো কোনো দিব্যি দেওয়া নেই। তাই জন্য বলছে বেগ ও ত্বরণ পরস্পরের সঙ্গে তির্যক ভাবে থাকতে পারে, থাকতে পারে,
দেখো থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে, হতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে এটা যেহেতু একমাত্রিক গতি না, একমাত্রিক গতির ক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু পাই বাই টু হবে না। একমাত্রিক গতি যদি হতে হয়, 1D যদি হতে হয়, থিটা ইজ ইকুয়াল টু হয় 0 হবে, থিটা ইজ ইকুয়াল টু হয় পাই হবে। থিটা ইজ ইকুয়াল টু যদি, থিটা ইজ ইকুয়াল টু যদি 0 হয় বা থিটা ইজ ইকুয়াল টু যদি পাই হয়, তাহলে সেটা একমাত্রিক গতি হবে, সেটা 1 ডাইমেনশনাল মোশন হবে। আর থিটার মানটা বলে দিই, থিটার মানটা যদি 0 আর পাই এর মধ্যে যে কোনো মান যদি হয়, থিটার মানটা যদি 0 থেকে পাই এর মধ্যে যে কোনো মান যদি হয়, 0 আর পাই ছাড়া যে কোনো মানের যদি হয়, তাহলে সেটা কিন্তু একমাত্রিক গতি হবে না, সেটা কিন্তু দ্বিমাত্রিক গতি হয়ে যাবে, সেটা কিন্তু 2D মোশন হয়ে যাবে। এই লক্ষ্য করে দেখো না, এখানে থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এখানে থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 2 হচ্ছে। তাহলে পাই বাই 2 হচ্ছে মানে কি, এটা সার্কুলার মোশন পারফর্ম করছে। সার্কুলার মোশন পারফর্ম করছে মানে কি, সেটা অবশ্যই দ্বিমাত্রিক গতি। দ্বিমাত্রিক গতি মানে কি, পার্টিকেলের অবস্থানটাকে তুমি যদি এটাকে যদি কোঅর্ডিনেট অ্যাক্সিস যদি ধরো, দাঁড়াও, এটাকে যদি তুমি কোঅর্ডিনেট অ্যাক্সিস যদি ধরো, তাহলে কোনো একটা অবস্থানে পার্টিকেলের পজিশনকে রিপ্রেজেন্ট করার জন্য এক্স স্থানাঙ্কের দরকার হচ্ছে, আবার ওয়াই স্থানাঙ্কের দরকার হচ্ছে, তাহলে এটা দ্বিমাত্রিক গতি হচ্ছে। ঠিক আছে, এখন আমরা দ্বিমাত্রিক গতি, এখানে একটু তোমার ডাউটফুল কোশ্চেন দিয়েছে, কোশ্চেনের ভাষাটা ঠিক নেই। যদি তোমাকে বলে দিত যদি পার্টিকেল স্ট্রেট লাইন বরাবর মুভ করছে, তোমাকে যদি বলে দিত যে পার্টিকেল হচ্ছে একটা পথ বরাবর, মানে একটা সরল রেখা বরাবর যদি মুভ করে, তাহলে তোমাকে যদি এখানে বলে দিত যে পার্টিকেলটা বা বস্তুকণাটা যদি সরল রেখা বরাবর মুভ করছে, তখন এই অপশনটা হতো না। কিন্তু এখানে যদি বলে দিত যে পার্টিকেল স্ট্রেট লাইন বরাবর মুভ করছে, যদি বলে দিত পার্টিকেল স্ট্রেট লাইন বরাবর মুভ করছে, তাহলে তির্যকটা কিন্তু হতো না, সেই ক্ষেত্রে অপশন ডি কিন্তু হতো না। আর যেহেতু এখানে ভাষাটা ভুল করেছে, তাই জন্য যদি এই প্রশ্নটা আসে, তাহলে অপশন বিটাও রাইট অপশন হবে, অপশন ডিটাও রাইট অপশন হবে। কিন্তু তোমাকে যদি বলে দেয় পার্টিকেলটা স্ট্রেট লাইন বরাবর মুভ করেছে, তোমাকে যদি বলে দেয় যে পার্টিকেলটা বা বস্তুকণাটা একটা সরল রেখা বরাবর মুভ করছে, তখন কিন্তু অপশন বিটা ঠিক হবে, অপশন ডিটা কিন্তু ঠিক হবে না, খেয়াল থাকে যেন। তাহলে মোরাল অফ দা স্টোরি হচ্ছে, আচ্ছা মানে এই প্রশ্নের যে সারমর্ম সেটা হচ্ছে, যদি বস্তুটাকে একমাত্রিক গতি করতে হয়, যদি সরল রেখা বরাবর যদি মুভ করতে হয়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 0 হতে হবে বা থিটা ইজ ইকুয়াল টু পাই হতে হবে। এই যে মেনশন করা আছে, যদি পার্টিকেলের ভেলোসিটি আর অ্যাক্সিলারেশনের মধ্যে অ্যাঙ্গেল থিটাটা হচ্ছে, থিটা মানে হচ্ছে থিটা ইজ অ্যাঙ্গেল বিটুইন ভি অ্যান্ড এ, এটা যেন খেয়াল থাকে। থিটা ইজ অ্যাঙ্গেল বিটুইন ভি অ্যান্ড এ, অর্থাৎ বেগ আর ত্বরণের মধ্যে অ্যাঙ্গেলটা যদি 0 ডিগ্রি বা 0 হয় বা পাই হয়, তাহলে সেটা একমাত্রিক গতি হবে। আর 0 আর পাই ছাড়া যদি যে কোনো মানের হয়, তাহলে সেটা দ্বিমাত্রিক গতি হবে। এটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে, নোট ডাউন করে নাও। আমাদের নেক্সট প্রশ্ন, ভুল বিবৃতিটি নির্বাচন করো। দেখো একটা জিনিস বলে দিই, যেখানে বলছে না এই ভুল বিবৃতিটি নির্বাচন করো, কোনটি সঠিক নয়, কোনটি সঠিক, এই প্রশ্নগুলোই কিন্তু ছেলেমেয়েরা বেশি ভুল করে, কারণ এইখানে কিন্তু ভাষার খেলা, ভাষাটা এমন ঘুরিয়ে দেবে তুমি বুঝতেই পারবে না, ভুল করে আসবে। যদি অঙ্ক আসে তাহলে বেঁচে গেছো, কারণ অঙ্কতে বেশি ঘোরানো থাকে না, কিন্তু যেখানে ভাষার খেলা থাকবে সেখানে কিন্তু ভুল করার চান্সেস ইজ ভেরি হাই। তো এই যেখানে ভাষার অঙ্ক থাকবে না, সেটা কিন্তু ভালো করে পড়ে দেখবে, তোমাকে প্রত্যেকটা প্রশ্নর প্রত্যেকটা অপশন তোমাকে কিন্তু খুঁটিয়ে দেখতে হবে। ঠিক আছে, যাই হোক, আমাকে বলেছে ভুল বিবৃতিটি নির্বাচন করো। প্রথম অপশন বলেছে বক্রপথ বরাবর গতিশীল কণার গতি সর্বদা দ্বিমাত্রিক। আমি তো প্রথমে অ্যাজ এ স্টুডেন্ট যখন অঙ্কটা সলভ করলাম, তখন তো দ্বিমাত্রিকই ঠিক করে দিয়েছিলাম, যে সত্যি তো বক্রপথ বরাবর মুভ করছে। অপশন এ বলছি, হ্যাঁ অপশন এ, কোন একটা কণা এরকম বক্রপথ বরাবর মুভ করছে, অবশ্যই বক্রপথ বরাবর যদি মুভ করে, তুমি যদি এইখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ যদি নাও, এই দিক বরাবর যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ নাও, তাহলে কোনো একটা মুহূর্তে পার্টিকেলের পজিশন পিটাকে রিপ্রেজেন্ট করার জন্য, দুটো স্থানাঙ্ক লাগছে এক্স কমা ওয়াই। তাহলে অপশন এ তো ঠিক হচ্ছে, ভুল তো নয় এটা, আর অ্যান্সারে অপশন এ দেওয়া আছে। তারপরে ভাবলাম বলবো না, সত্যিই বলছি, অ্যান্সার দেখলাম যে দেখি এক্সপ্লেনেশন কি দিয়েছে। ওইখানে বলেছে যে
যদি বক্রপথ বরাবর মুভ করে সেটা ত্রিমাত্রিকও হতে পারে। আমার কিন্তু সেই সময় অপশনটা মাথায় ক্লিক করেনি, ত্রিমাত্রিকটা মাথায় কিন্তু ক্লিক করেনি। এবার দেখলাম মাথায় ক্লিক করে গেল। তাহলে অপশন মানে কোয়েশ্চেন বেশি পড়ার মানে ভালো দিক কি বলতো, যখন তুমি বেশি বেশি করে কোয়েশ্চেন সলভ করছো না, তোমার কনসেপ্ট কিন্তু এমনি বিল্ড করতে থাকছে। আমার মনে হয় যার ডেরিভেটিভ ভালো করে করা আছে, ইন্টিগ্রেশন ভালো করে করা আছে, আর যে কোনোদিনও একমাত্রিক গতি করেনি, আমি কিন্তু এমসিকিউ গুলো এত ভালো করে বোঝাচ্ছি, এমন ভাবে বোঝাচ্ছি যাতে করে তোমাদের এমসিকিউ করার পাশাপাশি কনসেপ্ট এমনিই তৈরি হয়ে যাচ্ছে। তুমি দেখো না, কনসেপ্ট যদি তুমি ভালো করে পড়ো তাহলে তোমার জানাটা 20% থেকে 30% হবে, কিন্তু বাকি 70% কনসেপ্টটা যদি ফিল করতে হয় তাহলে কিন্তু তোমাকে এমসিকিউই করতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে এবারে সেমিস্টারে এমসিকিউই আসবে, কিন্তু তুমি দেখো না, এই যে এমসিকিউ করছো তোমার ডিটেলসে, যখন তুমি ডিটেলসে এমসিকিউ করছো, যখন তুমি অনেক বেশি এমসিকিউ করছো, তখন তোমার কনসেপ্ট এমনি প্রচুর ডিটেলের সাথে ক্লিয়ার হচ্ছে, তাই না? একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট হবে। যাই হোক, তো এইখানে ভেবেছিলাম যে দ্বিমাত্রিক গতি হবে, কিন্তু ঘটনা হচ্ছে যখন কোনো মশা, এই ধরো রুমের মধ্যে মশা উড়ছে কি মাছি উড়ছে, মাছিটাও তো ত্রিমাত্রিকই উঠছে, এদিক ওদিক র্যান্ডামলি যেদিক খুশি মুভ করছে। মাছিটা দৈর্ঘ্য বরাবর ছুটছে, প্রস্থ বরাবর ছুটছে, উচ্চতা বরাবর ছুটছে। তাহলে এইখানে পার্টিকেলের বা মশাকে যদি অ্যাজ এ পার্টিকেল আমি যদি ট্রিট করি, তাহলে এখানে মশাটা তো ত্রিমাত্রিক গতি, মানে মশার যে গতিটা সেটা তো ত্রিমাত্রিকই হচ্ছে না। তাহলে যখন পার্টিকেল বক্রপথ বরাবর মুভ করবে, যখন পার্টিকেল কার্ভ পাথ মানে কার্ভড পাথ বরাবর মুভ করবে, কার্ভড পাথ বরাবর মুভ করবে, তখন সেটা 2Dও হতে পারে, তখন সেটা 3Dও হতে পারে। শুধু 2D হবে এমন কোনো মানে নেই, 3Dও হতে পারে। তাই জন্য অপশন এটা হচ্ছে ভুল, আর অপশন এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। এবার অপশন বি সি ডি কেন ঠিক সেটা তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। অপশন বিটা কেন ঠিক এটা যদি তোমাকে এক্সপ্লেন করতে পারি, তোমাদের আরেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, কোয়েশ্চেন কিন্তু একটা, কিন্তু কনসেপ্ট কিন্তু চারটা। চারটা অপশন মানে চারটা কনসেপ্ট। তাহলে তুমি যে একটা, আমি মানছি আমার এক্সপ্লেনেশন অনেক লেন্দি হয়, হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ভিডিওতে হয়তো আমি তোমাকে 10টা এমসিকিউ করাবো, তার বেশি এমসিকিউ করাতে পারবো না। কিন্তু বেসিক্যালি আমি যখন একটা এমসিকিউ করাচ্ছি না, তখন এই ধরনের প্রশ্নতে একটা এমসিকিউ করা মানে তার সঙ্গে সঙ্গে 4টা কনসেপ্ট ক্লিয়ার করা। ঠিক আছে, এইভাবে যদি করতে করতে থাকো তাহলে কিন্তু তুমি এক্সাম হলেও যদি আনকমন কোয়েশ্চেন আসে তাহলে ইজিলি সলভ করতে পারবে। ঠিক আছে, আর আমার পয়েন্ট গুলো যদি একটু নোট ডাউন করে নাও, যদি পয়েন্ট গুলো একটু নোট করে যদি পরীক্ষার আগে যদি রিভাইজ করতে পারো, তাহলে কিন্তু তোমরা হিউজ বেনিফিট পাবে। যাই হোক, অপশন বিটা বলি। অপশন বি বলছে একমাত্রিক গতির ক্ষেত্রে সুষম বেগে গতিশীল কণার গড় বেগ ওর তাৎক্ষণিক বেগের সমান হবে। এবারে বলেছে গড় বেগ আর তাৎক্ষণিক বেগ, গড় বেগ আর তাৎক্ষণিক বেগ, এই ব্যাপারটা কি বলতো? গড় বেগ আর তাৎক্ষণিক বেগ, আমি বলছি এভারেজ স্পিড, আচ্ছা এভারেজ ভেলোসিটি, তারপরে বলছি তাৎক্ষণিক বেগ মানে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, তারপরে পড়বো এভারেজ স্পিড, এভারেজ ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, এভারেজ স্পিড। আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি পড়েছে যখন, ইনস্ট্যান্টেনিয়াস স্পিডও পড়েনি, কি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ভেলোসিটি মানে মানও থাকবে, ম্যাগনিটিউডও থাকবে, আর অবশ্যই ডাইরেকশনও থাকবে। এইখানেও ম্যাগনিটিউড থাকবে, ডাইরেকশন থাকবে, এইখানে শুধুমাত্র ম্যাগনিটিউড থাকবে, এইখানে শুধুমাত্র ম্যাগনিটিউড থাকবে, এম ফর ম্যাগনিটিউড আর ডি ফর ডাইরেকশন। এখন ঘটনা হচ্ছে কখন এভারেজ ভেলোসিটি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি সমান হবে, কখন এভারেজ ভেলোসিটির মান এভারেজ স্পিডের সঙ্গে সমান হবে, এটা তোমাকে লক্ষ্য রাখতে হবে, এটা তোমাকে বুঝতে হবে, বেসিক্যালি এটা তোমাকে বুঝতে হবে। ধরে নাও এটা হচ্ছে তোমার সেই স্ট্রেট লাইন পাথ, ধরে নাও কোনো একটা মুহূর্তে পার্টিকেলের পজিশনটা হচ্ছে এটা, পার্টিকেলের ভেলোসিটি কাজ করছে এই দিক বরাবর, আর পার্টিকেলের অ্যাক্সিলারেশন কাজ করছে এই দিক বরাবর, অর্থাৎ এটা হচ্ছে ভেলোসিটির ডাইরেকশন, এটা হচ্ছে অ্যাক্সিলারেশনের ডাইরেকশন, আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু 0, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ পার্টিকেলের ভেলোসিটি কখনো চেঞ্জ হচ্ছে না, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না বলাটা বল,
ডাইরেকশন চেঞ্জ হচ্ছে না। ডাইরেকশন যদি চেঞ্জ না হয়, ধরে নাও পার্টিকেলটা কোনো একটা মুহূর্তে এইখানে এলো, তাহলে লক্ষ্য করে দেখো এইখানে সরণের যা মান দূরত্বেরও তাই মান। এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট, এই ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ডিস্টেন্স হয়। যেহেতু ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্সের মান সেম, তাহলে আমি বলতে পারি যদি আমি টাইম দিয়ে ভাগ করে দিই, তাহলে অবশ্যই ভেলোসিটির মান সেম হবে কার সঙ্গে, স্পিডের মানের সঙ্গে। এখন ঘটনা হচ্ছে যদি থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি যদি হতো, থিটা ইজ ইকুয়াল টু যদি 180 ডিগ্রি হতো, অর্থাৎ পার্টিকেলের ভেলোসিটি হচ্ছে এইদিকে আর ত্বরণ কাজ করছে এইদিকে, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু যদি 180 ডিগ্রি হতো, তাহলে বেগের মান সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকতো। অবশ্যই বেগের মান সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকতো। দেখা গেল এইখানে পার্টিকেলের ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। এখানে যদি ভেলোসিটির মান যদি 0 হয়ে যায়, তাহলে পার্টিকেলটা এরকম 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 মুভ করবে, দিয়ে পার্টিকেল এরকম টার্ন নেবে, অর্থাৎ পার্টিকেলটা এরকম যাবে, দিয়ে এইখানে ঘুরে আবার টার্ন নেবে এই দিক বরাবর। এখন ধরে নাও পার্টিকেলের প্রাথমিক অবস্থান ছিল এইটা, অন্তিম অবস্থান ছিল এটা, তাহলে সরণের মান তো এইটুকু হবে, কিন্তু ডিস্টেন্সের মান এই ক্ষেত্রে বেশি হবে। তাহলে এই ক্ষেত্রে কি হয়, ডিসপ্লেসমেন্টের মান ছোট হয় কার থেকে, না ডিস্টেন্সের থেকে। তাহলে এই ক্ষেত্রে ভেলোসিটির মান ছোট হয় কার থেকে, না স্পিডের থেকে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু যখন 0, তখন ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স সমান, তখন ভেলোসিটি আর স্পিড সমান। যখন থিটার মানটা যখন 180 ডিগ্রি, তখন ডিসপ্লেসমেন্টের মান ছোট, ডিস্টেন্সের মান বড়, তখন ভেলোসিটির মান ছোট, স্পিডের মান বড়। এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। যতগুলো এমসিকিউ করাচ্ছি সেখান থেকে যে কনসেপ্ট গুলো তোমরা কিওয়ার্ড গুলো পাচ্ছ, সেই কিওয়ার্ড গুলো কিন্তু খাতায় নোট করবে, ওই কিওয়ার্ড গুলো কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। থিটা ইজ ইকুয়াল টু 0 হলে কি হয় আমি তোমাদেরকে একটু আগে বোঝালাম। এখন আবার নতুন কনসেপ্ট বোঝাচ্ছি, থিটা ইজ ইকুয়াল টু 0 হলে কি হয়, থিটা ইজ ইকুয়াল টু পাই হলে কি হয়। থিটাটা অবশ্যই ভেলোসিটি আর অ্যাক্সিলারেশনের মধ্যবর্তী অ্যাঙ্গেল। থিটা ইজ ইকুয়াল টু 0 হলে স্পিডের মান বাড়বে, থিটা ইজ ইকুয়াল টু 0 হলে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্সের মান সমান হবে, ভেলোসিটির মান স্পিডের মান সেম হবে। থিটা ইজ ইকুয়াল টু পাই হলে ডিসপ্লেসমেন্টের মান ছোট হবে ডিস্টেন্সের থেকে, সেক্ষেত্রে ভেলোসিটির মান স্পিডের মানের থেকে কম হবে। এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবারে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আর এভারেজ স্পিড, তোমাকে বলেছিল যে এভারেজ ভেলোসিটি আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, এভারেজ ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। যদি অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে অবশ্যই এভারেজ ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি সেম হবে। তাই জন্য অপশন তোমার এখানে বলেছে, অপশন বি তে একমাত্রিক গতির ক্ষেত্রে সুষম বেগে গতিশীল কণার গড় বেগ ও তাৎক্ষণিক বেগের সঙ্গে সমান হবে, অবশ্যই সমান হবে। অপশন সি তে বলেছে একটি নির্দিষ্ট সময়ের অবকাশে কণার গড় দ্রুতি কখনোই গড় বেগ অপেক্ষা কম হবে না। তুমি দেখতে পাচ্ছ তো ডিসপ্লেসমেন্টের মান ডিস্টেন্সের থেকে ছোট হচ্ছে, তাহলে ভেলোসিটির মান স্পিড থেকে ছোট হচ্ছে, তাহলে বেগের মান কিন্তু দ্রুতির থেকে কম হচ্ছে, সমানও হতে পারে কমও হতে পারে। তাহলে এইখান থেকে আরেকটা কিওয়ার্ড পেলাম, যে ভেলোসিটি এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এক আর দুইকে কম্বাইন করে পাচ্ছি ভেলোসিটির মান সবসময় ছোট হবে বা সমান হবে কার থেকে, না স্পিডের থেকে। তাহলে ভেলোসিটি কি কখনো স্পিড থেকে বেশি বড় হতে পারে, না কোনোদিনই হবে না। তাহলে অপশন সি তো এমনিতেই হবে না, অপশন বিটাও আমার এমনিতে হবে না, বিটাও হবে না। অপশন ডি তে কি বলেছে, অপশন বি তো রাইট অ্যান্সার, তাই জন্য অপশন বি হবে না। অপশন সিটা কি বলেছে, একটা নির্দিষ্ট সময়ের অবকাশে কণার গড় দ্রুতি কখনো গড় বেগের মানের কম হবে না।
গড় দ্রুতিটা কখনো বেগের থেকে কম হবে না, দ্রুতি সমান হতে পারে, বেশি হতে পারে। তাহলে অপশন সিটা ঠিক, কিন্তু আমাকে ভুল ভুল উক্তিটাই বিচার করতে বলেছে, তাহলে অপশন সিটা হচ্ছে না, কারণ সিটা ঠিক। ঠিক আছে, অপশন ডি বলেছে একটি কণা তাৎক্ষণিক বেগের অভিমুখ সর্বদা গতির অভিমুখ বরাবর হয়। অবশ্যই অবশ্যই 100%। গতি যেদিকে তাৎক্ষণিক বেগ তো সেদিকেই হবে না, গতি যেদিকে তাৎক্ষণিক বেগ তো সেদিকেই হবে। তুমি ছুটছো রাস্তাতে, তোমার ওই তাৎক্ষণিক বেগের ডাইরেকশন আর গতির ডাইরেকশন তো সেম হবেই। তাহলে অপশন ডিটাও ঠিক আছে, কিন্তু আমাকে ভুল উক্তিটি নির্বাচন করতে বলেছে, তাহলে অপশন ডিটা আমার এখানে রং অ্যান্সার। তাহলে অপশন এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট করো। আমাদের নেক্সট প্রশ্নটা বলেছে কোন গতিশীল কণার ক্ষেত্রে সঠিক বিবৃতিটি নির্বাচন করো। সঠিক বিবৃতি, এখানে সঠিকটা আমাকে বের করতে হবে। প্রথম অপশন কি বলেছে, ওই যে বললাম দেখো, এই ধরনের থিওরিটিক্যাল প্রশ্নতে কিন্তু আমাকে প্রত্যেকটা অপশন ভালো করে পড়তে হবে, কারণ এখানে ভাষার মধ্যে প্যাঁচ থাকে, ভাষার মধ্যে প্যাঁচটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, তো সঠিক বিবৃতিটি নির্বাচন করতে গেলে আমাকে সব অপশন গুলো পড়ে দেখতে হবে। বলেছে কণার সরণ শূন্য কিন্তু বেগ শূন্য নাও হতে পারে। কোনো গতিশীল কণার সরণ শূন্য হতেই পারে। দেখো তুমি এখানে কোনো একটা বস্তুকে উপরের দিকে ছুড়ে দিয়েছি, স্বাভাবিক সে এখান থেকে ব্যাক করবে, এমনি করে ছুড়লাম, ব্যাক করলো, দিয়ে এখানে এলো। এখন ঘটনা হচ্ছে এইখানে কি হচ্ছে, এখানে যেহেতু বস্তুর প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান সেম, তাহলে অবশ্যই পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট is equal to 0, কিন্তু পার্টিকেলের ডিস্টেন্স নট ইকুয়াল টু 0। ডিসপ্লেসমেন্ট 0 মানে ভেলোসিটি 0, ডিস্টেন্স নট ইকুয়াল টু 0 মানে হচ্ছে স্পিড নট ইকুয়াল টু 0, এবারে আমার অপশনে কি বলেছে, কোন কণার সরণ শূন্য কিন্তু গড় বেগ শূন্য নাও হতে পারে। সরণ শূন্য আর গড় বেগ শূন্য হবে না কেন? কারণ ভেলোসিটি ইজ ইকুয়াল টু সরণ বাই সময়। এক কাজ করে, ডিসপ্লেসমেন্টকে আমি এরপর থেকে এস দিয়ে প্রকাশ করব, ডিস্টেন্সকে আমি এবারে ডি দিয়ে প্রকাশ করব, ভেলোসিটিকেও ভি দিয়ে, স্পিডকেও ভি দিয়ে প্রকাশ করতে হবে। ঠিক আছে, ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, মানে এস বাই টি। এখন সাপোজ করো ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু 0, এখানে ডিসপ্লেসমেন্ট 0 হচ্ছে, তাহলে অবশ্যই ভেলোসিটি ইজ ইকুয়াল টু 0 হবে, অবশ্যই ভেলোসিটি ইজ ইকুয়াল টু 0 হবে। মানে কোনো একটা কণার সরণ শূন্য হলে বেগ স্বাভাবিক শূন্য হবে, তাহলে এখানে বলেছে বেগ শূন্য নাও হতে পারে, তাহলে অপশন এ হবে না। অপশন এ আমার রং অ্যান্সার, আমাকে সঠিক নির্বাচন করতে বলেছে। বলছে কোন মুহূর্তে কণার দ্রুতি ও বেগ উভয়ই শূন্য হতে পারে, আবার নাও হতে পারে। কোন গতিশীল বস্তুর ডিস্টেন্স অলওয়েজ নট ইকুয়াল টু 0, গতিশীল বস্তু ডিস্টেন্স অলওয়েজ নট ইকুয়াল টু 0, এটা অলওয়েজ হবে। হ্যাঁ, কোনো গতিশীল বস্তুর ডিস্টেন্স কোনোদিনও 0 হতে পারে না, কোনোদিনও 0 হতে পারে না। যদি পার্টিকেল মোশনে থাকে, তুমি যদি ছুটতে থাকো, ধরো তোমাকে ছুটিয়ে দেওয়া হলো, তাহলে তোমার কি ডিস্টেন্স কোনোদিনও 0 হতে পারে? ডিস্টেন্স কোনোদিনও 0 হতে পারে না। আর ডিস্টেন্স যদি কোনোদিনও 0 না হয়, তাহলে দ্রুতি কি করে 0 হবে? তাহলে বলছে কোন মুহূর্তে কণার দ্রুতি তো 0 হবে না, তাহলে অপশন বি এমনিতেই হবে না, অপশন বি আমার এমনিতেই হবে না। অপশন সি, কণাটির বদ্ধ পথে পূর্ণ পরিক্রমণকালে গড় বেগ শূন্য কিন্তু গড় দ্রুতি শূন্য নয়। অবশ্যই গড় বেগ শূন্য হচ্ছে, কিন্তু গড় দ্রুতি শূন্য হচ্ছে না, তাহলে অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। এই যে বদ্ধ পথে ডিসপ্লেসমেন্ট 0, তাই ভেলোসিটি 0, ডিস্টেন্স নট ইকুয়াল টু 0, তাই স্পিড নট ইকুয়াল টু 0, তাই জন্য অপশন সি আমার রাইট অ্যান্সার। অপশন ডি বলেছে কণাটি বদ্ধ পথে পূর্ণ পরিক্রমণকালে গড় বেগ ও গড় দ্রুতি উভয়ই শূন্য। গড় দ্রুতি শূন্য কোনোদিনও হবে না বললাম তো, তাহলে অপশন ডিটাও আমার হবে না, তাহলে অপশন সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? নোট ডাউন করে নাও। আমাদের নেক্সট প্রশ্ন, একটি কণার সরণ সময় সম্পর্কটি হলো x ইজ ইকুয়াল টু আলফা টি স্কোয়ার প্লাস বিটা টি প্লাস গামা। আমার বলেছে
এক্স ইজ ইকুয়াল টু আলফা টি স্কোয়ার প্লাস বিটা টি প্লাস গামা ঠিক আছে। কণাটির কিরূপ গতি চলছে, গতিটা কিরূপ? আচ্ছা, আমি যদি ভেলোসিটি বের করি ভি ইজ ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি যদি বের করি তাহলে কত আসছে? আলফা টি স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2t, তাহলে 2 আলফা টি। যদি টি এর ডেরিভেটিভ করি কত হবে? 1, তাহলে এটা হচ্ছে বিটা। তাহলে ভেলোসিটি ইজ ইকুয়াল টু এটা, অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু হয় ডিভি বাই ডিটি। টি এর ডেরিভেটিভ কত হবে? 1 হবে, তাহলে এটা হচ্ছে 2 আলফা। তাহলে দেখতে পাচ্ছি এখন আলফা বিটা গামা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট হচ্ছে। তাহলে এইখান থেকে দেখতে পেলাম অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। তাহলে আমার কোন অপশন ঠিক? সুষম বেগ, বেগের মান তো কনস্ট্যান্ট নয়, তাহলে অপশন এ হবে না, অপশন এ হবে না। কেন হবে না? কারণ বেগের সঙ্গে সময়ের সমানুপাতিক সম্পর্ক, এই যে সমানুপাতিক সম্পর্ক। অপশন বি বলছে সুষম ত্বরণ, হ্যাঁ অবশ্যই অপশন বি সুষম ত্বরণ হবে। কেন হবে? কারণ অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট আছে, তাহলে অপশন বি আমার হবে। অপশন সি তে কি বলেছে? অসমতরণ, অসমতরণ না 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 না, এ ভেরিয়েবল নয়, তাহলে অপশন সি আমার হবে না। অপশন ডি কি বলেছে? বৃত্তীয় গতি, বৃত্তীয় গতি হওয়ার তো কোনো গল্পই নেই, অ্যাক্সিলারেশন হবে না। এটা কি করে? স্ট্রেট লাইন বরাবর মুভ করছে, বৃত্তীয় গতি কি করে হবে? বৃত্তীয় গতি হবে না, কারণ বৃত্তীয় গতি তো একমাত্রিক গতি নয়, বৃত্তীয় গতি দ্বিমাত্রিক গতি। আর সরণকে রিপ্রেজেন্ট করা হয়েছে একটা স্থানাঙ্ক বরাবর, তাহলে অপশন ডি তো এমনিও হবে না, কারণ বৃত্তীয় গতি 2D হয়, আর 2D করতে গেলে দুটো কোঅর্ডিনেট দরকার। যাই হোক, তো এইখান থেকে আরেকটা শর্ট ট্রিক পাওয়া যাবে। শর্ট ট্রিক হচ্ছে যে ডিসপ্লেসমেন্টের সঙ্গে, শর্ট ট্রিক হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টাইম স্কোয়ার যদি হয়, তাহলে মুখস্থ রাখবে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। এটা মুখস্থ রাখতে হবে তোমাকে। ডিসপ্লেসমেন্টের সঙ্গে টাইমের স্কোয়ারের সমানুপাতিক সম্পর্ক যদি হয়, তাহলে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কিন্তু কনস্ট্যান্ট হয়। এখানে লক্ষ্য করে দেখো, ডিসপ্লেসমেন্টের সঙ্গে টাইমের স্কোয়ারের সমানুপাতিক সম্পর্ক আছে, তাই জন্য অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট আছে। এখন এটা কেন হচ্ছে? কারণ ডিসপ্লেসমেন্টকে একবার ডেরিভেটিভ করলে ভেলোসিটি পাবো, আর টাইমের স্কোয়ারের একবার ডেরিভেটিভ করলে টাইম পাবো। ডিসপ্লেসমেন্টকে দুবার ডেরিভেটিভ করলে অ্যাক্সিলারেশন পাবো, আর এই টি স্কোয়ারকে দুবার ডেরিভেটিভ করলে টাইমটা মরে যাবে, দি কনস্ট্যান্ট টার্মটা পড়ে থাকবে। ঠিক আছে, এটাই শর্ট ট্রিক। তো এই জিনিসটা তোমাকে রেডি রাখতে হবে। যেখানে যেখানে দেখবে যে ডিসপ্লেসমেন্টের সঙ্গে টাইমের স্কোয়ারের সমানুপাতিক সম্পর্ক, সেখানে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। তোমাকে চোখ বন্ধ করে একদম দাগ দিয়ে আসতে হবে। যখন নিটের অঙ্ক করাবো না, তখন মজা দেখবে একদম, এই ট্রিক দিয়ে একদম 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, নোট ডাউন করে নাও। এর পরের যে এমসিকিউ গুলো রয়েছে, সেগুলো যদি তুমি স্পিডে করতে চাও, ট্রিক দিয়ে করতে চাও, তাহলে একটুখানি কনসেপচুয়াল ক্ল্যারিটির প্রয়োজন। তাই জন্য আমি আগে একটু কনসেপ্ট দিয়ে দিই, তারপরে তোমাদেরকে শর্ট ট্রিক দিয়ে অঙ্কগুলো করাবো। সব থেকে প্রথমে আমাকে বুঝতে হবে, যদি কোনো একটা গতিশীল বস্তু বিভিন্ন দূরত্ব অতিক্রম করে বিভিন্ন বেগে, ধরা যাক একটা বস্তু এক্স বিন্দু থেকে ওয়াই বিন্দুতে যাবে, এক্স বিন্দু থেকে ওয়াই বিন্দুতে যাবে। এক্স আর ওয়াই এর যাত্রার মাঝে বিভিন্ন অবস্থান পড়েছে, বিভিন্ন জায়গা পড়েছে। এটা হচ্ছে এ জায়গা, এই জায়গাটার নাম হচ্ছে এ, এই জায়গাটার নাম হচ্ছে বি। ঠিক আছে, আর বলে দিয়েছে এখানে এক্স এ ইজ ইকুয়াল টু হচ্ছে d1, তারপরে এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার d2, বি ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার d3। এক্স এ অর্থাৎ d1 দূরত্ব গেছে v1 বেগে, d1 দূরত্ব গেছে v1 বেগে, তারপরের d2 দূরত্ব গেছে v2 বেগে, তারপরের d3 দূরত্ব গেছে v3 বেগে। তোমাকে এখানে ক্যালকুলেট করতে হবে, যে এভারেজ স্পিড কত। আমাকে এখানে ক্যালকুলেট করতে হবে এভারেজ স্পিড কত,
ঠিক আছে, এখন লক্ষ্য করে দেখো আমি এখানে এভারেজ স্পিডের কথা বললাম, এখানে যেহেতু বেগের মান মানে এইখানে কনস্ট্যান্ট ভেলোসিটিতে গেছে, এইখানেও কনস্ট্যান্ট ভেলোসিটিতে গেছে, এইখানেও কনস্ট্যান্ট ভেলোসিটিতে গেছে, অর্থাৎ পার্টিকেলটা এক্স থেকে এ তে গেছে v1 কনস্ট্যান্ট ভেলোসিটিতে, এ থেকে বি তে গেছে অর্থাৎ d2 দূরত্ব অতিক্রম করেছে v2 কনস্ট্যান্ট ভেলোসিটিতে। তার মানে তুমি লক্ষ্য করে দেখো এখানে পার্টিকেলের ভেলোসিটির ডাইরেকশন চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ পার্টিকেল এখানে স্ট্রেট লাইন বরাবর মুভ করছে। আর আমি তোমাদেরকে বলেছিলাম যদি পার্টিকেলের ভেলোসিটির ডাইরেকশন যদি চেঞ্জ না হয়, ধরো তুমি একটা স্ট্রেট লাইন পাথ বরাবর ছুটছো, অর্থাৎ তোমার বেগের অভিমুখের যদি কোনো পরিবর্তন না হয়, সেই ক্ষেত্রে তোমার অতিক্রান্ত দূরত্ব যা হবে সরণ তাই হবে। আর যেহেতু এখানে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট, যেহেতু এখানে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট, তাহলে এখানে এভারেজ স্পিড ইজ ইকুয়াল টু এভারেজ ভেলোসিটি হবে। তাহলে আমাকে এভারেজ স্পিড বের করতে দেখ বা এভারেজ ভেলোসিটি বের করতে দেখ, ব্যাপারটা একই হবে। তাহলে এখন এভারেজ স্পিড ভি এভারেজ ইজ ইকুয়াল টু হবে টোটাল ডিস্টেন্স বা মোট দূরত্ব ভাজিত মোট সময়, টোটাল টাইম। এখন টোটাল ডিস্টেন্সটা কত রয়েছে? টোটাল ডিস্টেন্সটা রয়েছে d1 প্লাস d2 প্লাস d3, d1 প্লাস d2 প্লাস d3। আর এইখানে প্রথম d1 দূরত্ব v1 বেগে গেছে, d2 দূরত্ব v2 বেগে গেছে, d3 দূরত্ব v3 বেগে গেছে, তাহলে এইখানে যে সময় লাগবে এইখানে সেম সময় লাগবে না, এখানে সেম সময় লাগবে না, অর্থাৎ টোটাল টাইমকে আমি t1 প্লাস t2 প্লাস t3 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। টোটাল ডিস্টেন্সটাকে এখানে লিখে দিচ্ছি d1 প্লাস d2 প্লাস d3, আর টোটাল টাইমকে লিখে দিচ্ছি এখানে t1 প্লাস t2 প্লাস t3। এখন লক্ষ্য করে দেখো এই যে বললাম যে ভি, এই যে এক্স থেকে এ যে দূরত্ব গেছে, অর্থাৎ পার্টিকেলটা যে d1 ডিস্টেন্স ট্রাভেল করেছে v1 কনস্ট্যান্ট ভেলোসিটিতে ট্রাভেল করেছে। আর যদি ভেলোসিটি কনস্ট্যান্ট হয় তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ভেলোসিটি ইনটু টাইম হয়। এখন লক্ষ্য করে দেখো আমার কোশ্চেনে d1 বলা আছে v1 বলা আছে কিন্তু t1 বলে দেওয়া নেই, তাহলে বলতে পারি d1 ইজ ইকুয়াল টু v1 ইনটু t1, তাহলে t1 ইজ ইকুয়াল টু d1 বাই v1 হবে। তাহলে এটা হয়ে যাবে d1 বাই v1, এটা হয়ে যাবে d2 বাই v2, এটা হয়ে যাবে d3 বাই v3। এটা কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে, d1 বাই v1 প্লাস d2 বাই v2 প্লাস d3 বাই v3। ঠিক আছে, এই সূত্র থেকে আসছে। এই সূত্রটা বলার জন্য তোমাকে আমি এই যে মানে d1 বাই v1 অনেকে বুঝতে পারবে না কোথা থেকে আসছে, সেটা বোঝানোর জন্য আমি এই সূত্রটা তোমাদেরকে লিখে দেখালাম। এবারে তোমাদেরকে এখান থেকে কিছু শর্ট ট্রিক মুখস্থ রাখতে হবে। শর্ট ট্রিকটা কি? ধরে নাও পার্টিকেলটা x থেকে y গেছে, অর্ধেকটা দূরত্ব গেছে অর্ধেকটা দূরত্ব গেছে v1 বেগে, অর্ধেকটা দূরত্ব গেছে v2 বেগে। আমি কি বললাম? ধরে নাও পার্টিকেলটা অর্ধেক দূরত্ব গেছে v1 বেগে, অর্ধেক দূরত্ব গেছে v2 বেগে। তাহলে যদি আমার d1 ইজ ইকুয়াল টু d2 ইজ ইকুয়াল টু যদি d হয়, এটা হচ্ছে স্পেশাল কেস। যদি d1 ইজ ইকুয়াল টু d2 ইজ ইকুয়াল টু যদি d হয়, তাহলে এভারেজ ভেলোসিটি v এভারেজ ইজ ইকুয়াল টু d1 প্লাস d2 কত হবে? 2d হবে। আর t1 প্লাস t2 কত হবে? d বাই v1 প্লাস d বাই v2। এখন তুমি যদি কাটাকাটি করো, d গুলো যদি কমন নাও, তাহলে আলটিমেট যে অ্যান্সার আসবে সেটা হচ্ছে 2v1 v2 বাই v1 প্লাস v2। এই শর্ট ট্রিকটা তোমাকে খেয়াল রাখতে হবে, কারণ এই শর্ট ট্রিক থেকে তোমাদের হামেশাই অঙ্ক চলে আসে। আমি কি বললাম? এই শর্ট ট্রিকটা তোমাকে খেয়াল রাখতে হবে, কারণ এই শর্ট ট্রিক থেকে হামেশাই অঙ্ক চলে আসে। আমি কি বললাম? যদি ইকুয়াল ডিস্টেন্স যদি ইকুয়াল স্পিডে যায়, অর্থাৎ তুমি ধরে নাও x থেকে y এর মাঝখানে, x থেকে y এর মধ্যে
বি হচ্ছে মানে ও হচ্ছে একটা মিডিল পয়েন্ট, ঠিক আছে। এক্স থেকে ওয়াই এর মাঝে যদি ও একটা মিডিল পয়েন্ট হয়, অর্থাৎ প্রথম অর্ধেকটা পথ v1 স্পিডে গেছে, বাকি অর্ধেকটা পথ v2 স্পিডে গেছে, তাহলে সেই ক্ষেত্রে d1 ইজ ইকুয়াল টু d2 যদি হয়, তাহলে d1 প্লাস d2 ইজ ইকুয়াল টু d, যেহেতু তাহলে d1 প্লাস d2 ইজ ইকুয়াল টু 2d হবে। d1 ইজ ইকুয়াল টু d2 যেহেতু, তাহলে d বাই v1 প্লাস d বাই v2 হবে, d বাই v1 প্লাস d বাই v2 হবে। অর্থাৎ এখান থেকে d গুলো যদি কমন নাও আর কাটাকাটি যদি করো, তাহলে 2v1 v2 বাই v1 প্লাস v2 হবে। এটা তোমাকে কিন্তু মুখস্থ রাখতে হবে। আবার বলছি, এই সূত্রটা ক্লাস 9 এর সূত্র, কিন্তু এই সূত্র থেকে কিন্তু প্রচুর অঙ্ক তোমাদের করতে দিয়ে দেয়। তাহলে যাই হোক, এটা তুমি বুঝতে পারলে যে যদি আমাকে ডিফারেন্ট ডিস্টেন্স ট্রাভেল করেছে, এই যে বললাম ডিফারেন্ট ডিস্টেন্স ট্রাভেল করেছে ডিফারেন্ট ভেলোসিটি নিয়ে, এবারে আমরা ক্যালকুলেশন করব ডিফারেন্ট ভেলোসিটি নিয়ে ডিফারেন্ট টাইম গেছে। অর্থাৎ পার্টিকেলটা এখন এক্স বিন্দু থেকে ওয়াই বিন্দুতে যাবে, পার্টিকেল এখন এক্স বিন্দু থেকে ওয়াই বিন্দুতে যাবে, আর প্রথম t1 সময়ে সে v1 বেগে যাবে, তারপরে t2 সময়ে, ধরো t1 সময় v1 বেগে যাওয়ার পরে সে a বিন্দুতে পৌঁছালো, তারপরে t2 সময়ে সে v2 বেগে যাবে, তার ফলে সে b বিন্দুতে পৌঁছালো, তারপরে t3 সময়ে সে v3 বেগে গেল, তার জন্য সে b থেকে y বিন্দুতে পৌঁছালো। তাহলে আমাকে এখানে এভারেজ স্পিড বের করতে হবে। অর্থাৎ বললাম না, ডিফারেন্ট টাইম সে ডিফারেন্ট স্পিড নিয়ে গেছে, ডিফারেন্ট টাইম সে ডিফারেন্ট স্পিড নিয়ে গেছে। অর্থাৎ t1 সময় ধরে সে গেছে v1 স্পিডে, তারপরে t2 সময় ধরে সে গেছে v2 স্পিডে, তারপরে t3 সময় ধরে সে গেছে v3 স্পিডে, ঠিক আছে। তাহলে আমাকে এখানে এভারেজ স্পিড বের করতে হবে, অবশ্যই এভারেজ স্পিড। আর অবশ্যই যেহেতু এখানে স্পিডের ডাইরেকশন কোনো চেঞ্জ হচ্ছে না, সরি ভেলোসিটির ডাইরেকশনের কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ বস্তুর গতির অভিমুখের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এভারেজ স্পিড ইজ ইকুয়াল টু এভারেজ ভেলোসিটি হবে। একই জিনিস আমি আর রিপিট করছি না, এভারেজ ভেলোসিটি হবে। আর সেই ক্ষেত্রে আমার এভারেজ স্পিডের মান ভি এভারেজ ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম হবে। যেহেতু t1 সময় v1 দূরত্ব গেছে, তাহলে এইখানে যা ডিস্টেন্স ট্রাভেল করবে এইখানে নিশ্চয়ই সেম ডিস্টেন্স ট্রাভেল করবে না, তাহলে আবার একই সূত্র d1 প্লাস d2 প্লাস d3 বাই t1 প্লাস t2 প্লাস t3, তাই না? এখন লক্ষ্য করে দেখো, t1 দেওয়া আছে, v1 দেওয়া আছে, কিন্তু d1 দেওয়া নেই, তাহলে আবার একই সূত্র, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ভেলোসিটি ইনটু টাইম। এখন ডিস্টেন্সটা যেহেতু দেওয়া নেই, তাহলে d1 ইজ ইকুয়াল টু v1 ইনটু t1 থেকে আমি d1 এর মানটা বসিয়ে দেবো, কারণ কোশ্চেনে গিভেন আছে t1 আর v1, এইখানে কোশ্চেনে দেওয়া ছিল d1 আর v1, কিন্তু এইখানে দেওয়া আছে d1 আর t1, সরি v1 আর t1, তাহলে d যেহেতু আমার ধরে নেওয়া টার্ম, তাহলে d এর মান বসাতে হবে। এইখানে আমার t ধরে নেওয়া টার্ম ছিল, তাই জন্য t এর মান বসিয়েছিলাম। এইখানে যেহেতু d ধরে নেওয়া টার্ম, তাই জন্য d এর মান বসাবো। তাহলে d1 এর জায়গায় বসবে v1 t1 প্লাস v2 t2 প্লাস v3 t3 ডিভাইডেড বাই t1 প্লাস t2 প্লাস t3, ঠিক আছে। এটা হচ্ছে এভারেজ ভেলোসিটি ভি এভারেজ, এটাই হচ্ছে এভারেজ ভেলোসিটি ভি এভারেজ। এখন ঘটনা হচ্ছে, এখান থেকেও স্পেশাল কেস আমাদেরকে করতে হবে, স্পেশাল কেস। এটা তো তোমার জেনারেল ফর্মুলা হয়ে গেল। স্পেশাল কেস হচ্ছে যদি সে ইকুয়াল টাইম, অর্থাৎ সমান সময়ে, সে ধরো টি সময়ে গেছে v1 বেগে আর পরের টি সময়ে গেছে v2 বেগে, প্রথম টি সময়ে গেছে v1 বেগে, তারপরের টি সময়ে গেছে v2 বেগে, অর্থাৎ t1 ইজ ইকুয়াল টু যদি t2 হয়ে যায়, t1 ইজ ইকুয়াল টু t2 যদি হয়, তাহলে ভি এভারেজের মান হবে, ভি এভারেজ ইজ ইকুয়াল টু হবে v1, ভি এভারেজের মান হবে v1 ইন্টু টি প্লাস v2 ইন্টু টি বাই টি প্লাস টি, তাহলে এখান থেকে আসবে v1 প্লাস v2 ইন্টু
টি বাই 2t, তাহলে ভি এভারেজ ইজ ইকুয়াল টু আসবে v1 প্লাস v2 বাই 2। এটাও তোমাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তুমি লক্ষ্য করে দেখো না, এখান থেকে টি কেটে যাচ্ছে, তাহলে এটা আসছে v1 প্লাস v2 বাই 2। তাহলে এই স্পেশাল কেসটাও তোমাকে মুখস্থ রাখতে হবে, আর এইখানে এই স্পেশাল কেসটাও কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে। আর এই স্পেশাল কেসগুলো মুখস্থ রাখলে তোমার কিন্তু অঙ্ক করতে সুবিধা হবে। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, আর এই জেনারেল ফর্মুলা থেকেই টি1 টি2 টি3 এর মান বসিয়ে আমি এই স্পেশাল কেসগুলো আসছি, আর স্পেশাল কেসগুলোই তোমাকে মুখস্থ রাখতে হবে। তুমি দেখো এই সূত্রটা যদি মুখস্থ রাখো তাহলে পরবর্তী অঙ্কগুলো তুমি কিভাবে নিমেষের মধ্যে করতে পারবে। আপাতত নোট ডাউন করো। তোমাদেরকে থিওরি করালাম, এবারে অঙ্কে আসা যাক। দেখো অঙ্কে শর্ট ট্রিক গুলো কিভাবে কাজে লাগে। বলছে একটি গাড়ি একটি সরল রৈখিক পথের প্রথম অর্ধাংশ 40 কিলোমিটার পার ঘন্টা সমদ্রুতিতে এবং পরের অর্ধাংশ 60 কিলোমিটার পার ঘন্টা সমদ্রুতিতে অতিক্রম করলো, গাড়ির গড় দ্রুতি কত হবে? দেখো এইখানে তো বলেছে প্রথম অর্ধাংশ গেছে v1 বেগে, তারপরের অর্ধাংশ গেছে v2 বেগে, অর্থাৎ d1 ইজ ইকুয়াল টু d2 কনসেপ্ট লাগছে, অর্থাৎ স্পেশাল কেসের কনসেপ্ট লাগছে। আর আমি বলেছিলাম যখন ইকুয়াল ডিস্টেন্স ডিফারেন্ট টাইমে যাবে তখন আমার ভি এভারেজের সূত্র হচ্ছে ভি এভারেজ ইজ ইকুয়াল টু, এক্ষেত্রে হবে ভি এভারেজ ইজ ইকুয়াল টু হবে 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। এখন v1 এর ভ্যালু আছে তোমার 40 আর v2 এর ভ্যালু 60, তাহলে 2 ইন্টু 40 ইন্টু 60 ডিভাইডেড বাই 40 প্লাস 60, তাহলে আসছে তোমার 2 গুণিত 40 গুণিত 60 বাই 100, 0 0 কাটছে, 6 4 24, 24 দুগুণে 48, তাহলে 48 কিলোমিটার পার ঘন্টা। এটাই হচ্ছে এভারেজ স্পিড বা গড় দ্রুতি। তাহলে আমার 48 কিলোমিটার পার ঘন্টা অপশন বি তে আছে, তাই জন্য অপশন বি হচ্ছে আমার প্রশ্নের রাইট অ্যান্সার। বুঝা গেছে? নোট ডাউন করো। দেখো নেক্সট অঙ্কটা বলেছে সরল রৈখিক পথ বরাবর গতিশীল একটি গাড়ি প্রথম অর্ধেক সময়ে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং পরের অর্ধেক সময়ে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে চলেছে, গাড়ির গড় বেগ হবে। অর্থাৎ এখানে বলেছে প্রথম অর্ধেক সময়ে গেছে v1 বেগে, তারপরের অর্ধেক সময়ে গেছে v2 বেগে, আমাকে এখানে গড় বেগ বের করতে হবে। তাহলে এই অঙ্কটাও তো স্পেশাল কেস থেকে ডাইরেক্ট তুলে দিয়েছে। আর আমি জানি যদি ইকুয়াল টাইম ইন্টারভ্যালে যদি সমান সময়ে যদি ডিফারেন্ট ভেলোসিটিতে যায়, সমান সময় যদি ডিফারেন্ট ভেলোসিটিতে যায়, অর্থাৎ এখানে t1 ইজ ইকুয়াল টু t2 এর কেসটা লাগবে। আর আমি করিয়েছিলাম এক্ষেত্রে এভারেজ ভেলোসিটি v এভারেজ ইজ ইকুয়াল টু হয় v1 প্লাস v2 বাই 2, আর v1 এর ভ্যালু এখানে বলেছে 40 আর v2 এর ভ্যালু বলেছে এখানে 60, আর 40 প্লাস 60 বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 100 বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 50 কিলোমিটার পার ঘন্টা। এটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার, আর 50 দেওয়া আছে অপশন সি তে, তাহলে সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। নোট ডাউন করে নাও। দেখো নেক্সট অঙ্কটা বলেছে একটি গাড়ি একটি সরল রৈখিক পথের প্রথম একের 3 ভাগ 10 কিলোমিটার পার ঘন্টা দ্রুতিতে, পরবর্তী 1/3 ভাগ 20 কিলোমিটার পার ঘন্টা দ্রুতিতে এবং শেষ 1/3 ভাগ 30 কিলোমিটার পার ঘন্টা দ্রুতিতে অতিক্রম করলো, গাড়িটির গড় দ্রুতি কত? অর্থাৎ এখানে ইকুয়াল ডিস্টেন্স গেছে ডিফারেন্ট স্পিড নিয়ে, তাই না? ইকুয়াল ডিস্টেন্স গেছে ডিফারেন্ট স্পিড নিয়ে। এখন d1 ইজ ইকুয়াল টু d2, অর্থাৎ ওই কেসে আমি স্পেশাল কেস পড়িয়েছিলাম d1 ইজ ইকুয়াল টু d2 যদি হয় তাহলে 2v1 v2 বাই v1 প্লাস v2 হবে, কিন্তু এখানে d1 ইজ ইকুয়াল টু d2 ইজ ইকুয়াল টু d3 আছে। এখন দেখো সবগুলো যদি মুখস্থ করে নাও তাহলে কিন্তু তোমার মনে রাখতে অসুবিধা হবে, তাই জন্য এই অঙ্কটা যখন করব তখন ওই জেনারেল ফর্মুলা দিয়ে করব। আর আমি তোমাদেরকে জেনারেল ফর্মুলা মুখস্থ রাখতে বলেছিলাম যে v এভারেজ ইজ ইকুয়াল টু হয় d1 প্লাস d2 প্লাস d3 ডিভাইডেড বাই d1 বাই v1 প্লাস d2 বাই v2 প্লাস d3 বাই v3। এই তো অ্যান্সার, এই তো ফর্মুলা।
ঠিক আছে, এই তো ফর্মুলা। এখন আমি একটা টোটাল ডিস্টেন্সের প্রথম 1/3 ভাগ v1 স্পিডে, তারপরের 1/3 ভাগ v2 স্পিডে, 1/3 1/3 বলেছে। আমি যদি টোটাল ডিস্টেন্সটা 3d ধরে নিই তাহলে তার 1/3 ভাগ মানে d হচ্ছে। আবার যদি আমি টোটাল ডিস্টেন্সটা d ধরে নিই তাহলে 1/3 ভাগ মানে d/3 হচ্ছে। আমি ভগ্নাংশ নিয়ে কাজ করা ব্যক্তিগতভাবে পছন্দ করব না, আই থিঙ্ক তোমরাও ভগ্নাংশ নিয়ে কাজ করা পছন্দ করবে না, তাই জন্য আমি এক কাজ করি, d1 is equal to d2 is equal to d3 is equal to d ধরে নিচ্ছি। তাহলে এভারেজ স্পিড v এভারেজ is equal to দাঁড়াবে d plus d plus d is equal to 3d divided by d by v1 plus d by v2 plus d by v3। বুঝতেই পারছো d গুলো কেটে যাবে, তাহলে এখানে আসবে 3, v1 এর মান বলেছে 10, v2 এর মান বলেছে 20, v3 এর মান বলেছে 30। ঠিক আছে, তাহলে এটা আসবে, এখন দেখো 10 20 30 মানে 60 হচ্ছে, তাই না? আমি যদি 60 যদি লসাগু নিই, বা দরকার নেই, 1 এর 10 কে আমি 6 এর 60 লিখছি, 1 এর 20 কে আমি 6 এর 1 এর 20 কে আমি 3 এর 60 লিখছি। 1 এর 20 মানে হচ্ছে 3 এর 60, আর 1 এর 30 কে আমি 2 এর 60 লিখছি। ঠিক আছে, তাহলে আমার যে অ্যান্সার দাঁড়াবে 60 উপরে উঠে যাবে, 3 ইন্টু 60 ডিভাইডেড বাই 6 3 9 9 2 11। তাহলে আমার অ্যান্সার আসবে 180/11, অবশ্যই কিলোমিটার পার ঘন্টাতে আসবে, অবশ্যই কিলোমিটার ঘন্টাতে আসবে। আর এটা কোন অপশনের সঙ্গে ম্যাচ করেছে? অপশন সি। তাহলে অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। দেখলে অঙ্কটা কত ইজিলি হয়ে গেল। তাই জন্য বলি, যদি অঙ্কগুলোকে ইজিলি কোনো মাথা না খাটিয়ে যদি দ্রুততার সাথে করতে হয় তাহলে কিন্তু কিছু জায়গাতে কিছু স্পেশাল জায়গাগুলো মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এইখানে দেখো না, আমি তোমাকে বোঝালাম বলে অঙ্কটা বড় হলো, না হলে আমি একদম এইখান থেকে শুরু করতাম, একদম এইখান থেকে শুরু করতাম, মুখে মুখে অঙ্ক। ঠিক আছে, একবার দুবার প্র্যাকটিস করবে, তারপরে বলবে যে তোমরা স্পিডে করতে পারছো কি পারছো না। নোট ডাউন করে নাও। নেক্সট অঙ্কটা বলেছে, দেখো, একটি গাড়ি একটি সরলরৈখিক পথে এ থেকে বি তে 40 মিটার পার সেকেন্ড বেগে গেল এবং বি থেকে এ তে 60 মিটার পার সেকেন্ড বেগে ফিরে এলো। গাড়িটির গড় দ্রুতি এবং গড় বেগ কত? লক্ষ্য করে দেখো, আমি তোমাকে বলেছিলাম যখন থিওরিটা পড়াই, আমি তোমাদের বলেছিলাম যখন বেগের অভিমুখের যদি কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ তুমি একটা রাস্তা বরাবর ছুটছো, তুমি যদি বেগের অভিমুখের যদি পরিবর্তন না করো, সেই ক্ষেত্রে তোমার ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট হবে, দূরত্ব ইজ ইকুয়াল টু সরণ হবে, এবং গড় বেগ আর গড় বেগ এবং গড় দ্রুতি সেই ক্ষেত্রে সমান হবে, অর্থাৎ এভারেজ ভেলোসিটি এন্ড এভারেজ স্পিড সেই ক্ষেত্রে সমান হবে। কিন্তু এখানে বস্তুটির গতির অভিমুখের পরিবর্তন হয়েছে, এ থেকে বি তে গেছে, তারপরে বি থেকে এ তে এসেছে, মানে ফেরত এসেছে, অর্থাৎ বেগের পরিবর্তন হয়েছে। এক্ষেত্রে কিন্তু এভারেজ স্পিড আর এভারেজ ভেলোসিটি কিন্তু সমান হবে না। কেন? কারণ গতিবেগের অভিমুখের পরিবর্তন হয়েছে, ভেলোসিটির ডাইরেকশনের চেঞ্জ হয়েছে। এখন ঘটনা হচ্ছে এ থেকে বি তে গেল, তারপরে বি থেকে এ তে এলো, অর্থাৎ বস্তুটির প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান সেম। প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান সেম হওয়ার জন্য বস্তুটির সরণ ইজ ইকুয়াল টু 0। বস্তুটির সরণ ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ বস্তুটার ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু 0। ডিসপ্লেসমেন্ট যেহেতু 0, তাই জন্য হচ্ছে পার্টিকেলের বা বস্তুটার ভেলোসিটি ইজ ইকুয়াল টু 0। তার মানে এভারেজ ভেলোসিটি ইজ ইকুয়াল টু 0 হবে। এখানে এভারেজ কথাটা লিখে দিই, এভারেজ ভেলোসিটি ইজ ইকুয়াল টু আমার 0 আসবে। কিন্তু এভারেজ স্পিড তো এখানে 0 হবে না, কারণ টোটাল ডিস্টেন্স তো 0 নয়। তার মানে তুমি লক্ষ্য করে দেখো, এ থেকে বি তে গেল v1 বেগে, বি থেকে এ তে এলো v2 বেগে, অর্থাৎ ডিফারেন্ট ভেলোসিটি নিয়ে সেম ডিস্টেন্স গেছে। v1 বেগে গেছে d দূরত্ব, v2 বেগেও গেছে d দূরত্ব। তার মানে এটা কিন্তু আবার সেই স্পেশাল কেসের ফর্মুলা চলে এলো। তাহলে এখানে এভারেজ স্পিড ইজ ইকুয়াল টু লিখবো আমরা, এভারেজ স্পিড ইজ ইকুয়াল টু হবে 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। এখানে v1 v2 এর মান কত কত বলে দিয়েছে, v1 হচ্ছে 40, v2 হচ্ছে 60। তাহলে 2 ইন্টু 40 ইন্টু 60 ডিভাইডেড বাই
40 প্লাস 60, তাহলে এটা আসছে 2 ইন্টু 40 ইন্টু 60 ডিভাইডেড বাই 100, তার মানে এটা আসবে 48 মিটার পার সেকেন্ড। তাহলে এভারেজ ভেলোসিটি ইজ ইকুয়াল টু 0 আর এভারেজ স্পিড ইজ ইকুয়াল টু 48 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, অপশন ডি এর সঙ্গে দেখো ম্যাচ করছে, তাই জন্য অপশন ডি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। বলো ইজি না হার্ড? তাহলে ওই সূত্রটা যদি মুখস্থ করে নাও তাহলে দেখতে পাচ্ছ কত অঙ্ক কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে, আমাকে কিন্তু কোনো ব্রেন ইনভেস্ট করতে হচ্ছে না, ভাবতে হচ্ছে না। ঠিক আছে, তো যাই হোক এইরকম ধরনের অঙ্কগুলো তুমি ইজিলি সলভ করতে পারবে যদি ওই দুটো সূত্র তোমাদের মুখস্থ থাকে। নোট ডাউন করে নাও। এতক্ষণ ধরে আমি পরপর অঙ্কগুলো করাচ্ছিলাম, তো এবারে আমি তারপরের অঙ্ক করাচ্ছি না, একদম 27 নাম্বার অঙ্কে এসেছি। ছায়া প্রকাশনের বিশেষ সংযোজনী বইয়ের একদম 27 নাম্বার কোয়েশ্চেনে এসেছি। কেন 27 নাম্বার কোয়েশ্চেনে এসেছি, কেন কোয়েশ্চেনগুলো আমি জাম্প করলাম, কারণ আমি সেম কনসেপ্টের অঙ্কগুলো এক ছাতার তলে করাচ্ছি আর কি। মানে পরপর সেম কনসেপ্টের অঙ্কগুলো করিয়ে দিলে কি হবে, তোমাদের কনসেপ্ট কিন্তু এমনি ক্লিয়ার হয়ে যাবে। এই যে অঙ্ক করার মাধ্যমে তোমরা যে কনসেপ্টগুলো ক্লিয়ার করছো বা তোমাদের যে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা স্ট্রং হচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র থিওরি পড়ে হবে না, এটা কিন্তু অঙ্ক করতে করতেই হবে। হ্যাঁ, এটা ঠিক যে ক্লাস 11-এ শুধু এমসিকিউ আসবে, এবারে সেমিস্টারের এক্সামে যেহেতু শুধু এমসিকিউ আসবে, কিন্তু এমসিকিউ করার প্রচুর বেশি ভালো দিক রয়েছে। এখন তোমাদের যে কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র থিওরি পড়ে কোনোদিনও পসিবল নয়। তাই জন্য অঙ্ক ফিজিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে কিন্তু অঙ্ক করে করেই কিন্তু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তো যাই হোক, এটাও এই যে অঙ্কটা এখন করাবো এটা কিন্তু একটুখানি অ্যাডভান্স অঙ্ক, কিন্তু সেম থিওরি দিয়েই হবে। ঠিক আছে, থিওরির ওই স্পেশাল কেসগুলো যদি মুখস্থ থাকে তাহলে কিন্তু তোমরা ইজিলি অঙ্কটা করতে পারবে। আবার বলছি, স্পেশাল কেস মুখস্থ থাকলে কিন্তু ইজিলি অঙ্কটা করতে পারবে, না হলে যদি নর্মাল মেথডে করতে যাও অঙ্কটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। আই থিঙ্ক তোমরা এরকম অঙ্ক ছায়া প্রকাশনীতে করেছো, আর যদি করে থাকো তাহলে জানবে যে নর্মাল নিয়মে করলে অঙ্কটা কত বড় হবে। কিন্তু দেখো আমি তোমাদেরকে শর্টে অঙ্কটা কিভাবে করাচ্ছি। বলছে একটি ট্রেন তার গতিপথের প্রথম অর্ধাংশ ইউ সমদ্রুতিতে চলছে, বাকি অর্ধাংশ যেতে যে সময় লাগে তার অর্ধেক সময় গেছে ভি দ্রুতিতে এবং বাকি অর্ধেক সময় গেছে ডাব্লিউ দ্রুতিতে। ট্রেনের গড় দ্রুতি কত হবে? অর্থাৎ আমি ধরে নিচ্ছি ট্রেন এ থেকে বি তে যাচ্ছে। ঠিক আছে, প্রথম অর্ধাংশ ওটা হচ্ছে মিডিল পয়েন্ট, এ বি এর মিডিল পয়েন্ট হচ্ছে ও। প্রথম অর্ধাংশ গেছে ইউ দ্রুতিতে, তারপরের অর্ধাংশ যেতে যে সময় লেগেছে অর্ধেকটা সময় গেছে ভি বেগে, বাকি অর্ধেকটা সময় গেছে ডাব্লিউ বেগে। তাহলে আমাকে এই টোটালটার এভারেজ স্পিড বের করতে হবে। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে প্রথম অর্ধেক সময় গেছে ভি বেগে, তারপরের অর্ধেক সময় গেছে ডাব্লিউ বেগে। তাহলে এই জায়গাতে এভারেজ ভেলোসিটি যদি ভি ড্যাশ হয়, আর আমরা জানি যে ইকুয়াল টাইমে মানে সমান সময় যদি ডিফারেন্ট ভেলোসিটিতে যায়, অর্থাৎ টি সময়ে গেছে ভি বেগে, তারপরে টি সময়ে গেছে ডাব্লিউ বেগে, তাহলে এই ক্ষেত্রে এভারেজ স্পিডের ফর্মুলা ভি ড্যাশ ইজ ইকুয়াল টু হয় ভি প্লাস ডাব্লিউ বাই 2। এটা তোমাদেরকে আমি স্পেশাল কেসে পড়িয়েছি। এখন ঘটনা হচ্ছে এবারে অঙ্কটাকে আমি এইরকম করে ভাবতে পারি, অঙ্কটাকে আমি এইভাবে ভাবতে পারি, আমি যেহেতু এখানে এভারেজ স্পিড আমি বসিয়ে দিয়েছি তাই জন্য ভি কে আর ডাব্লিউ কে বেশি পাত্তা দেবো না, কারণ ভি ড্যাশ এর মান আমি বের করে ফেলেছি। এখন অঙ্কটা দাঁড়িয়েছে কি রকম, এখন অঙ্কটা দাঁড়িয়েছে এ থেকে বি তে প্রথম অর্ধাংশ গেছে ইউ বেগে, তারপরের অর্ধাংশ গেছে ভি ড্যাশ বেগে। আবার বলছি অঙ্কটা কি, এখন অঙ্কটা কি দাঁড়িয়েছে, এ থেকে বিতে যাওয়ার সময় প্রথম অর্ধাংশ গেছে ইউ বেগে, তারপরের অর্ধাংশ গেছে ভি ড্যাশ বেগে। তাহলে এখন এভারেজ স্পিডের ফর্মুলা যদি আমাকে ভি এভারেজ যদি বের করতে হয়, ভি এভারেজ ইজ ইকুয়াল টু হবে 2u ইন্টু ভি ড্যাশ 2 ইন্টু ভি ড্যাশ বাই ইউ প্লাস ভি ড্যাশ। কারণ আমি তোমাদেরকে শিখিয়েছি, দেখো না এখানে ইকুয়াল ডিস্টেন্স গেছে, প্রথম ডি ডিস্টেন্স গেছে ইউ বেগে, তারপরে ডি ডিস্টেন্স গেছে ভি ড্যাশ বেগে। তাহলে এইখানে যে এভারেজ ভেলোসিটির ফর্মুলা সেটা হচ্ছে 2u ভি ড্যাশ বাই ইউ প্লাস ভি ড্যাশ। এখন ইউ এর মান যদি বসাও, ভি ড্যাশ এর মান যদি বসাও, তাহলে কি দাঁড়াচ্ছে 2 ইন্টু ইউ, ভি ড্যাশ এর মান দাঁড়াচ্ছে ভি প্লাস ডাব্লিউ বাই 2 ডিভাইডেড বাই, অবশ্যই এটা ব্র্যাকেটে থাকবে, ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ বাই 2। এখান থেকে
এই টু এইখান থেকে এই টু কাটবে, তাহলে দাঁড়াচ্ছে কত? দাঁড়াচ্ছে ইউ ইন্টু ভি প্লাস ডাব্লু বাই 2u প্লাস ভি প্লাস ডাব্লু, আর এই টুটা উপরে গুণ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। আর কত নম্বর অপশনের সঙ্গে ম্যাচ করেছে? এটা অপশন ডি এর সঙ্গে ম্যাচ করছে, তাহলে ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে অঙ্কটা কিন্তু আমি সম্পূর্ণ অন্যরকম ভাবে করলাম। কি বললাম বুঝতে পারছো? আমি অঙ্কটা আরেকবার রিপিট করেছি। এ থেকে বি তে গেছে, প্রথম অর্ধেক অংশ গেছে ইউ বেগে, তারপরের অর্ধেক অংশ যেতে যে সময় লেগেছে তার অর্ধেক সময় গেছে ভি বেগে, বাকি অর্ধেক সময় গেছে ডাব্লিউ বেগে। আমাকে এখানে এভারেজ ভেলোসিটি বের করতে চাইছে, মানে বের করতে বলেছে। আর আমি জানি যদি ইকুয়াল টাইমে টি টাইম গেছে ভি1 বেগে, তারপরে টি টাইম গেছে ভি2 বেগে, তাহলে এইখানে এভারেজ ভেলোসিটির ফর্মুলা ভি1 প্লাস ভি2 বাই 2 হয়। আমি তোমাদেরকে এটা স্পেশাল কেসে পড়িয়েছিলাম, আর স্পেশাল কেসে ভি ড্যাশ ইজ ইকুয়াল টু কি হবে? ইউ প্লাস ডাব্লিউ বাই 2 হবে। তার মানে এখন অঙ্কটা কি রকম ভাবে রিডিউস হলো? এখন অঙ্কটা রিডিউস হয়েছে যে এ থেকে বি যেতে, এ থেকে বি যাওয়ার পথে প্রথম অর্ধাংশ গেছে ইউ বেগে, আর তারপরের অর্ধাংশ গেছে ভি ড্যাশ বেগে। তাহলে এইখানে আমি তোমাদেরকে স্পেশাল কেস আবার পড়িয়েছিলাম যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এভারেজ স্পিড ইজ ইকুয়াল টু 2 ইন্টু ইউ ইন্টু ভি ড্যাশ বাই ইউ প্লাস ভি ড্যাশ হয়, মানটা বসিয়ে দিলাম। এবারে শুধু অঙ্কের খেলা। এবারে অঙ্কটা কিন্তু নর্মাল মেথডেও করানো যায়। নর্মাল মেথডে আমি তোমাদেরকে করাবো না, বা করানো যেতে পারে, কিন্তু এটাই সহজ হবে। আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে নর্মাল মেথডেও করিয়ে দিচ্ছি, দেখো অঙ্কটা কত বড় হয় সেই ক্ষেত্রে। দেখো এবারে নর্মাল মেথডে অঙ্কটা করব। দেখো যদি এ বি এর মধ্যে টোটাল ডিস্টেন্স ডি হয়, তাহলে এটা ডি বাই টু, এটা ডি বাই টু হবে। আমি কিন্তু ডি বাই টু ফ্র্যাকশন নিয়ে কাজ করব না, আমি কিন্তু ডি দিয়েই কাজ করব। তাহলে এটা ডি যদি হয় তাহলে টোটাল ডিস্টেন্সটা 2d হয়। আর আমরা জানি এভারেজ ভেলোসিটি ভি এভারেজ ইজ ইকুয়াল টু কত হয়? এভারেজ ভেলোসিটি ভি এভারেজ ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স 2d বাই টোটাল টাইম t1 প্লাস, যেহেতু এখানে ইকুয়াল টাইম গেছে, প্রথম অর্ধেক সময়ে গেছে ভি বেগে, তারপরের অর্ধেক সময়ে গেছে ডাব্লিউ বেগে, তাহলে আমি টি বাই টু করে করতে পারি, বা টি করে করলে 2t হবে। তাহলে আমি যেহেতু ভগ্নাংশ নিয়ে কাজ করব না, তাহলে এখানে আমি 2t ধরে নিচ্ছি। এখন লক্ষ্য করে দেখো t1টাও আমার ধরে নেওয়া আর tটাও আমার ধরে নেওয়া, তাহলে t1 আর t এর মান বসাতে হবে। তাহলে 2d, t1 এর মান কত হবে? লক্ষ্য করে দেখো d ইজ ইকুয়াল টু, প্রথম ডিস্টেন্সটা যেহেতু d ধরেছি, তাহলে d ইজ ইকুয়াল টু কত হবে? d ইজ ইকুয়াল টু হবে, আমি এখানে লিখতে পারি d ইজ ইকুয়াল টু হবে, d ইজ ইকুয়াল টু হবে u ইন্টু t1। তাহলে t1 ইজ ইকুয়াল টু হবে d বাই u, তাহলে এখানে হবে d বাই u। আর 2t, t ইন্টু v, এইখানে যে মানে ভি ভেলোসিটিতে টি দূরত্ব, মানে ভি ভেলোসিটি নিয়ে টি সময়ে গেছে, ডাব্লিউ ভেলোসিটি নিয়ে টি সময়ে গেছে, তাহলে এখানে টোটাল ডিস্টেন্স ডি ইজ ইকুয়াল টু হবে ভি ইন্টু টি প্লাস ডাব্লিউ ইন্টু টি। তাহলে ডি ইজ ইকুয়াল টু, টি কমন যাবে, কত হবে? ভি প্লাস ডাব্লিউ। তাহলে টি এর মান হবে ডি বাই ভি প্লাস ডাব্লিউ। তাহলে 2 ইন্টু ডি বাই ভি প্লাস ডাব্লিউ। ঠিক আছে, ডিস্টেন্স গুলো যদি কাটাকাটি করে নাও তুমি, তাহলে এটা দাঁড়াচ্ছে 2 ডিভাইডেড বাই 1 বাই ইউ প্লাস 2 বাই ভি প্লাস ডাব্লিউ। ঠিক আছে, এবার আমি যদি কাটাকাটি করি তাহলে আসবে 2 ইন্টু ইউ ইন্টু ভি প্লাস ডাব্লিউ ডিভাইডেড বাই 2u প্লাস ভি প্লাস ডাব্লিউ, যেটা অলরেডি অপশন ডি কে ম্যাচ করছে। ঠিক আছে, তো আমার যেহেতু এই অঙ্কটা, আমি বিশ্বাস করো আমি এই অঙ্কটা কিন্তু 60-70 বারের বেশি করেছি, তাই জন্য অঙ্কটা মুখে মুখে করে দিলাম। কিন্তু যদি তোমরা অঙ্কটা নর্মাল মেথডে করতে যাও না, তাহলে কিন্তু অঙ্কটা তোমাদের কঠিন লাগতে পারে। যাই হোক, আমি তোমাদেরকে দুটো মেথডেই করে দেখিয়েছি, তোমাদের যেটাতে করতে ভালো লাগবে তোমরা সেই মেথডেই করবে। নোট ডাউন করে নাও।